আজ যেহেতু মঙ্গলবার আরোগ্য, তাই আরোগ্য মানেই আপনাদের বিভিন্ন রোগ থেকে মুক্তি লাভের একটা ছোট্ট প্রচেষ্টা আমরা চালাতে পারি, তাই তো? একেবারেই তাই। আর আজকে আমরা প্রত্যেকেই জানি ২৪শে মার্চ বিশ্ব যক্ষ্মা দিবস বা ওয়ার্ল্ড টিউবারকুলোসিস ডে। আর আমাদের এবছরের বিশ্ব যক্ষ্মা দিবস ২০২৬-এর থিম বা প্রতিপাদ্য হল ইয়েস উই ক্যান এন্ড টিবি, লেড বাই কান্ট্রিজ, পাওয়ার্ড বাই পিপল। তো আজকে আমরা আমাদের মধ্যে পেয়েছি যাকে, তিনি হলেন ডক্টর সুস্মিতা রায়চৌধুরী, পালমোনোলজিস্ট। কাজেই একেবারে আমরা সরাসরি সেই বিষয়ে যাব। একেবারেই তাই। আর যেহেতু আমরা শুরুতেই জেনে নিলাম আজ ২৪শে মার্চ বিশ্ব যক্ষ্মা দিবস। যক্ষ্মা নিয়ে তো, বা যেটাকে আমরা খুব সংক্ষেপে বলি টিবি, সেটা নিয়ে আমাদের প্রত্যেকের মধ্যে একটা সন্দেহ, সংশয়, নানান রকম একটা কি বলবো সংস্কার কাজ করে, এবং সেই সংস্কার থেকে মুক্তির একটা প্রচেষ্টা আজ দেবেন ডাক্তার সুস্মিতা রায়চৌধুরী, পালমোনোলজিস্ট। আপনাকে আমাদের অনুষ্ঠানে অনেক স্বাগত দিদি। ধন্যবাদ। প্রথমেই যে প্রশ্ন আপনাদের কাছে করব, মানে যেটা খুব স্বাভাবিক প্রশ্ন, সেটা হচ্ছে যক্ষ্মা রোগ আসলে কি, এটি শরীরে কিভাবে প্রভাব ফেলে? তো যক্ষ্মা রোগ যদি আমরা খুব সাধারণ ভাষায় বলি, লোকে এটাকে টিবি বা টিউবারকিলোসিস বলে বেশি জানে। আর এটা হচ্ছে এক ধরনের ব্যাকটেরিয়া, যাকে বলে মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিলোসিস। এবার এক রকমের এটা সংক্রমণ বা সংক্রমিত হওয়া অসুখ। নিঃশ্বাস প্রশ্বাসে, ধরুন কারুর একটা ফুসফুসে, এটা নর্মালি প্রথমে লোকের ফুসফুসকেই আঘাত করে। আর যদি কোনো একজনের ফুসফুসে সেই ব্যাকটেরিয়া ঢুকে ঘর করতে পেরেছে, সে যখন কাশছে, হাঁচছে, জোরে কথা বলছে, সেই এয়ার ড্রপলেটসের মাধ্যমে নিঃশ্বাসের সম্বন্ধে একজন থেকে আরেকজনের মধ্যে গিয়ে সেই ইনফেকশনটা করতে পারে। আচ্ছা, আর এই যক্ষ্মার মানে প্রাথমিক লক্ষণ, আমরা জানি যে যক্ষ্মা রোগ হলে লোকে কাশে, মানে তবুও প্রাথমিক লক্ষণ আর কি কি আছে যেগুলো আমরা অনেক সময় অবহেলা করি? এবার যক্ষ্মা পুরোপুরি ডিপেন্ড করে কোথার থেকে ঢুকছে। সবচেয়ে আগে গিয়ে ফুসফুসে চুপটি করে বসে থাকলো, বহু বছর চুপটি করে বসে থাকতে পারে। ঢোকার মানেই যে ইনফেকশন হবে তা নয়। ধরুন বাড়িতে বা আপনি একটা বাসে যাচ্ছেন, ট্রেনে যাচ্ছেন, কারুর একটা যক্ষ্মা আছে, সে কাশলো, তার ব্যাকটেরিয়া শরীরে ঢুকলো, সঙ্গে সঙ্গে যে একটা ইনফেকশন হবে সকলের তা নয়। যে কোনো কারণে যদি প্রতিরোধ ক্ষমতা কমে যায়, বা ধরুন খাবার দাবার ভালো করে খাওয়া হচ্ছে না, তখন সেই ব্যাকটেরিয়া কিন্তু ইনফেকশন করতে পারে। এই ইনফেকশন কোথায় করছে তার উপর ডিপেন্ড করে কি সিমটম হচ্ছে। এবার সব থেকে কমন সিমটম ফুসফুসের হয়, জড়িত হয়। এবার ফুসফুস জড়িত হলে একটা শুকনো খুকখুকে কাশি থাকা, ২ সপ্তাহের বেশি কাশি থাকা, একটা ঘুসঘুসে জ্বর থাকা, একটা খাওয়া দাওয়া করা সত্ত্বেও একটা ওজন কমে যাওয়া, এগুলো খুব সফট লক্ষণ থাকে। আরো অনেক লক্ষণ থাকে যেগুলো আমরা ডিসকাস করতে পারবো। আচ্ছা, একটা সংস্কার কাজ করে যাদের যক্ষ্মা হয় বা এই ধরনের রোগী যদি বাড়িতে থাকে, তাহলে একটু আলাদা করে রাখা, একটু অন্যরকম ভাবে চোখে দেখা, সমাজ, বাড়ির লোককে বলবো না, সমাজ ভীষণভাবে দেখে। তাহলে প্রশ্ন যেটা আসে সেটা হচ্ছে যে এই রোগ কি ছোঁয়াচে? যদি হয় তাহলে এটা ছড়ায় কিভাবে রোগটা? খুব ভালো প্রশ্ন। এটা যে কোনো একটা মানুষকে জানানো হয় যে তার যক্ষ্মা হয়েছে, সঙ্গে সঙ্গে তার বাড়ির লোকের প্রশ্ন থাকে, তার কি খাবার দাবার আলাদা করে দেব, ঘর আলাদা করে দেব, বাসন আলাদা করে দেব? তা সব জায়গায় প্রয়োজনীয় নয়। প্রত্যেকটি যক্ষ্মা রোগ কিন্তু ছোঁয়াচে নয়। অনেক রকমের যক্ষ্মা রোগ থাকে যেটা গ্ল্যান্ডে হয়, যেটাকে আমরা গ্ল্যান্ড টিবি বলি, বা ফুসফুসে জল জমে যাওয়া, প্লুরাল এফিউশন বলি, বা অনেক ফুসফুসেরও যখন যক্ষ্মা রোগ হয়, সেটাতে যদি টিউবারকুলার ব্যাকটেরিয়া, ওপেন টিবি যদি না থাকে, সেগুলো কিন্তু ছোঁয়াচে নয়। এবং এই রুগীদের কিন্তু যে কোনো ধরনের আইসোলেশনের প্রয়োজন হয় না। যদি ক্যাভিটি হয় ফুসফুসের ভেতরে বা ওপেন টিবি হয়, এই মানুষদের মাসখানিক যখন ওষুধ চলছে, তাদের একটু আলাদা রাখা দরকার। কিন্তু বাসন, খাবার দাবার এগুলো থেকে ছোঁয়াচে বা স্প্রেড হয় না। মানে একই বাসন একই বিছানা ব্যবহার করতে পারে সেক্ষেত্রে? যদি ওপেন টিবি না থাকে। যদি ওপেন টিবি থাকে তাহলে মাসখানিক যখন ওষুধ চলছে, আচ্ছা, একই বিছানা না ব্যবহার করা, বা ৬ ফুটের মধ্যে এক দুজনের না থাকাটাই ভালো, কেন আচ্ছা, সেই সময়টা সংক্রমিত হতে পারে। আচ্ছা।
আচ্ছা, অনেক রোগের ক্ষেত্রে আমরা বলি যে প্রাথমিক পর্যায়ে যদি ধরা পড়ে তাহলে সেটা অনেকটা নিরাময়যোগ্য। যক্ষ্মার ক্ষেত্রে আমরা কি বলবো? যক্ষ্মা যে কোনো স্টেজে ধরা পড়লে যদি না অনেকটা এগিয়ে গেছে, সেখান থেকে বাঁচিয়ে আনা অনেক সহজ। যক্ষ্মা কিন্তু কমপ্লিটলি কিউরেবল অসুখ। আচ্ছা। এই জন্যে যক্ষ্মা দু ধরনের হয়। এক হয় সেনসিটিভ টিবি, একটা হয় রেজিস্ট্যান্ট টিবি। সেনসিটিভ টিবি অনেকটা যদি মানুষ সঠিকভাবে চিকিৎসাটা নেয়, ওষুধটা ঠিক করে খায়, সম্পূর্ণ সুস্থ হয়ে যাওয়ার চান্স অনেক বেশি। রেজিস্ট্যান্ট টিবিতেও সুস্থ হয়ে যাওয়ার চান্স অনেক বেশি, কিন্তু চিকিৎসাটা আরও একটু কঠিন, আরও একটু লম্বা। বেশ। আচ্ছা, আমাদের এই মুহূর্তে যারা শ্রোতা রয়েছেন ও প্রান্তে আছেন তাদের বলি যে আজকে আমাদের মধ্যে রয়েছেন ডাক্তার সুস্মিতা রায়চৌধুরী, পালমোনোলজিস্ট। যক্ষ্মা যেহেতু আজ বিশ্ব যক্ষ্মা দিবস, তাই যক্ষ্মা নিয়ে নানান রকম প্রশ্ন আমাদের মনের মধ্যেও যেমন জাগছে, আপনাদের মধ্যেও জাগছে। আপনারাও কিন্তু আপনাদের প্রশ্ন নিয়ে আসতে পারেন। যে মাধ্যমটি রয়েছে সেই মাধ্যমটি হচ্ছে 9903059992। এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করে আপনাদের প্রশ্ন রাখতে পারেন। এছাড়াও আরেকটি মাধ্যম আছে, সেই মাধ্যমেও আমরা জেনে নেব। কোন মাধ্যম আছে? অবশ্যই আমাদের রয়েছে ফেসবুক পেজ, সেখানেও আপনারা আপনাদের প্রশ্ন রাখতে পারেন। হুম। আহ, এবং ফেসবুক পেজে আজকে তো ফেসবুক লাইভ যাচ্ছে, তার নিচে কমেন্ট অবশ্যই সেকশনে কমেন্ট সেকশনে আপনারা আপনাদের প্রশ্ন রাখতে পারেন। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর সুস্মিতা রায়চৌধুরী, আপনাদের প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যেতে পারেন। হুম। আহ, এবার পরের প্রশ্নে পরের যাই। প্রশ্ন বলতে প্রাসঙ্গিকভাবে আরো একটা প্রশ্ন দিয়ে এসে পড়ে। যক্ষ্মা হয়েছে বা টিবি যেটাকে আমরা বলি, আমরা এই যে চিকিৎসা করার ক্ষেত্রে আপনি বলছেন আইসোলেশন, মানে সেটা তো বিশেষ কিছু যক্ষ্মার ক্ষেত্রে, সব ধরনের টিভির ক্ষেত্রে তো আইসোলেশনের দরকার হয় না। না, তো যেগুলোতে আইসোলেশনের দরকার হয় সেক্ষেত্রে আর কি কি আমাদের সাবধানতা অবলম্বন করতে হতে পারে? আইসোলেশনটা এই জন্যে দরকার, কেননা এটা এয়ারবোন অসুখ। হ্যাঁ, হাওয়া, কথাবার্তার মাধ্যমে, নিঃশ্বাসের মাধ্যমে ছড়ায়। তো সেই জন্যে যতক্ষণ না সেই ব্যাকটেরিয়াটা নিজের দিক থেকে উইক হয়ে যাচ্ছে, ততদিন এই রুগীদের একটু অন্যদের থেকে আলাদা রাখতে হয়। যদি ওপেন টিবি হয়, ক্যাভিটি থাকে, কফের সঙ্গে রক্ত পড়ছে, মুখ থেকে রক্ত পড়ছে, এই ধরনের পেশেন্টদের আইসোলেশনে রাখতে হয় মোটামুটি 1 মাসের মতন। সেছাড়া অন্যান্য যে কোনো খাবার দাবার আলাদা রান্না করা, আলাদা বাসন দেয়া, এগুলোর কোনো প্রয়োজন হয় না। আচ্ছা। অনেক ক্ষেত্রে এটা আমরা দেখেছি, বিশেষত গ্রামাঞ্চলে, যে প্রথম দিকে হয়তো চিকিৎসা হচ্ছে, একটু সুস্থ হওয়ার পর চিকিৎসা মাঝপথে বন্ধ করে দিল, সেটা কতটা রিস্কি? এটাই হচ্ছে সবচেয়ে বেশি কষ্টকর বিষয়। কেননা চিকিৎসার যে ডিউরেশনটা আছে, যখন যখন একজন অ্যান্টিবায়োটিক খায়, সে 6 দিন 7 দিন খেয়ে ভাবে ভালো হয়ে গেছি। আমরা সকলেই যখনই যে কোনো ওষুধ যদি আরম্ভ করি, আর একটু ভালো থাকলে আমরা ফাঁকি দিতে আরম্ভ করি। কিন্তু যক্ষ্মা হচ্ছে এমন একটা অসুখ, ফাঁকি দিলে পরে কাজ হবে না। কেননা ওখানে দুটো জিনিস, এক হচ্ছে ব্যাকটেরিয়া যদি না মারা গিয়ে আরো বেশি সশক্ত হয়ে যায়, সেটা রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়া তৈরি হয়। আর রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়া তৈরি হলে নর্মাল যক্ষ্মার চিকিৎসা তার উপর কাজ করবে না। এবং এই ব্যাকটেরিয়া এত বেশি দ্রুত ছড়ায় যে শরীরের অনেক বেশি ক্ষতি করে দিতে পারে, এবং তাতে আবার করে প্রথম থেকে আবার ওষুধ খাওয়াতে হতে পারে। আর এই ওষুধগুলো অনেক বেশি দিন অবধি খেতে হতে পারে। তাই জন্যেই ওষুধ মাঝপথে ছেড়ে দেওয়া সব থেকে বড় ভুল। যে করে হোক পুরোপুরি মানে মন থেকে 6 মাস মোটামুটি যক্ষ্মার চিকিৎসা, যদি সেনসিটিভ টিবি থাকে 6 মাস থেকে 9 মাস চিকিৎসা থাকে, সেটা কিন্তু সম্পূর্ণভাবে করে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। বেশ। আচ্ছা, যক্ষ্মা হয়েছে কিনা, মানে যক্ষ্মা নির্ণয়ের জন্য বিশেষ কি কি পরীক্ষার প্রয়োজন হতে পারে? এবার যক্ষ্মার জন্য আমাদের দেশে সবচেয়ে বেশি যেটা দরকার সেটা হচ্ছে, অনেকে যতক্ষণ না অনেক সিমটম হচ্ছে ততক্ষণে অনেকজনকে ছড়িয়ে দিতে পারে। যক্ষ্মা স্ক্রিনিং এর জন্য আমাদের দেশে আমাদের সরকার ন্যাশনাল টিউবারকিউলোসিস এলিমিনেশন প্রোগ্রামটা চালায়। তার পক্ষে স্ক্রিনিং করে যাদের হাই রিস্ক আছে, যাদের বাড়িতে কারুর আছে বা যাদের সিমটম আছে, একটা সিম্পল চেস্ট এক্সরে করে বা কফ পরীক্ষা করে। এই দুটো হচ্ছে মূলত সব থেকে কমন ভাবে যক্ষ্মা ধরার সব থেকে সহজ উপায়। যক্ষ্মা রোগটা কি মানে কখনো এরকম হতে পারে যে মানে জেনারেশন, মানে হয় না বংশগত, আমরা যেটা বলি যে পরিবারের হয়তো কারো থাকলে পরবর্তীকালে পরবর্তী প্রজন্মের মধ্যে সেই রোগটা ছড়িয়ে পড়ার সম্ভাবনা সেটা থাকে? তখনই সম্ভব
যদি ধরুন আপনি সেই বাড়িতে আছেন আর আপনার সেই ব্যাকটেরিয়াটা, ধরুন কারোর একটা ওপেন টিউবারকিলোসিস বাড়িতে ছিল, সেই ব্যাকটেরিয়াটা আপনার মধ্যে বসে থেকেছে। আমাদের দেশে 40% পপুলেশন ব্যাকটেরিয়াটা নিজের মধ্যে নিয়ে ঘোরে। তার মানে নয় যে প্রত্যেকেরই হবে, কিন্তু যদি প্রতিরোধ ক্ষমতা কমে যায়, সেই ব্যাকটেরিয়া যদি চিকিৎসা না করা থাকে, সেখানে অ্যাক্টিভ টিউবারকিলোসিস হওয়ার চান্স অনেক বেশি তখন হতে পারে। কিন্তু এটা বংশগত বলে কিছু হয় না। আচ্ছা, একটা কথা খুব শোনা যায়, মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট টিবি, সেইটা কি রকম ব্যাপার? এই যে এক্ষুনি আপনাকে বললাম, দু ধরনের টিবি হয়। এক হচ্ছে সেনসিটিভ টিবি, যেখানে সেই ব্যাকটেরিয়াটা টিবি নির্মূল করার যে সহজ ওষুধগুলো আছে সেইগুলোতে কার্যকর। কিন্তু যদি টিবি 4টে মূল ওষুধ থাকে, রিফ্যাম্পিসিন, আইএনএইচ, ইথাম্বুটল, পাইরাজিনামাইড। এই ব্যাকটেরিয়া যখনই রিফ্যাম্পিসিন আর আইএনএইচ এ রেজিস্ট্যান্ট হয়ে যায়, সেটা কিন্তু ভীষণ কষ্টকর হয়ে দাঁড়ায়, কেননা 4টে ওষুধের মধ্যে শুধুমাত্র 2টো ওষুধ অতটা স্ট্রং নয়, তখন অনেক ডিফারেন্ট রেজিমেনে ট্রিটমেন্ট করতে হয়। সো রিফ্যাম্পিসিন অ্যান্ড আইএনএইচ রেজিস্ট্যান্ট যখন হয়ে যায়, তখন ওটাকে মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট টিবি বলে। আচ্ছা, মানে এটা বলা হয় না মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট টিবি, এটি বিপজ্জনক। হ্যাঁ, এই শব্দটা খুব বলা হয়। তো সেটা আমরা মানে বিপজ্জনক যদি হয়, সেখান থেকে আমরা কিভাবে মানে সচেতন করতে পারি, বা এটা এতটা ভয়ের ব্যাপার নয়, সেটাতে আপনারা কি সাজেস্ট করবেন? মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট টিবি বিপজ্জনক বহু কারণে। প্রথম কথা হচ্ছে, যখনই কোনো কিছু রেজিস্ট্যান্ট হবে, সেটা চিকিৎসা করা অতটাই অসুবিধেপূর্ণ হয়ে যায়। এই ওষুধের চিকিৎসা আপনি সেখান ফার্মেসি থেকে করতে পারবেন না। আপনাকে প্রপারলি মনিটরডভাবে ডটস সেন্টারে গিয়ে ন্যাশনাল টিউবারকুলোসিস এলিমিনেশন প্রোগ্রামের আন্ডারেই চিকিৎসা করতে হবে। এই চিকিৎসাটা 6 মাস থেকে 20 মাস অবধি দিতে হতে পারে, এবং এই ওষুধগুলো অনেক বেশি কড়া ওষুধ। এবং তৃতীয়, ড্রাগ রেজিস্ট্যান্ট টিবি অনেক রকম কমপ্লিকেশনস নিয়ে আসতে পারে। সেই জন্যে সিম্পল টিবি ট্রিটমেন্ট ইজ ইজিয়ার দ্যান ড্রাগ রেজিস্ট্যান্ট টিবি। এইগুলো বোঝা যাবে যে ড্রাগ রেজিস্ট্যান্ট যাতে না হয়, সেটা করার জন্যে সবচেয়ে মূলত যেটা বিষয়, সেটা হচ্ছে ড্রাগ রেজিস্ট্যান্স তৈরি না করতে দেয়া। আর সেটা তখনই হবে যখন টিবি হলে পরে সম্পূর্ণ সঠিকভাবে চিকিৎসাটা করা হচ্ছে। আচ্ছা, আমরা এটা শুনে আসছি যে ওষুধ এবং পথ্য দুটোই পাশাপাশি ঠিকঠাক হওয়া উচিত। তো যক্ষা রোগীর ক্ষেত্রে ওষুধ যেমন খাচ্ছে, তার সঙ্গে কি ধরনের খাওয়া দাওয়া বা কি ধরনের জীবনযাপন মেনে চলা উচিত, যাতে দ্রুত সে সেরে উঠতে পারে? হ্যাঁ, এই যে আপনারা জানেন যক্ষাকে ক্ষয় রোগ বলে, তার কারণ হচ্ছে যে শরীরটাকে একেবারে ক্ষয় করে দেয়। সেই জন্যে শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়াতে গেলে সবচেয়ে বেশি দরকার কিসের? প্রোটিনের। এই জন্যে প্রোটিনযুক্ত খাবার খাওয়াটা সেটা খুব দরকার। ডিম, মানে নর্মালি এতে ডিম খাওয়া, মাছ খাওয়া, মাংস খাওয়া, যারা নন ভেজিটেরিয়ান। যারা ভেজিটেরিয়ান তাদের ক্ষেত্রে প্রোটিন, যেগুলো ভেজিটেরিয়ান প্রোটিন থাকে, সেখানে ছানা হলো আপনার, হ্যাঁ, অনেক রকমের ডাল হলো, অনেক রকমের সয়াবিন হলো, এই ধরনের জিনিসগুলো খাওয়া, প্রোটিন জাতীয় প্রোটিনযুক্ত খাবার খাওয়া, ভালো করে পৌষ্টিক খাবার খাওয়াটা হচ্ছে সবচেয়ে বেশি দরকার। মানে ক্ষয়টা যাতে রোধ হয়। হ্যাঁ। আচ্ছা, বহু ক্ষেত্রেই আমরা শুনেছি যে যক্ষা রোগের জন্য একটা ভ্যাকসিন আছে, বিসিজি ভ্যাকসিন যেটাকে বলে। সত্যি এই ভ্যাকসিনটা কতটা কার্যকর? বিসিজি ভ্যাকসিন কিন্তু যক্ষা থামায় না। বিসিজি ভ্যাকসিন বাচ্চাদের মধ্যে অ্যাবসলিউটলি ইসেনশিয়াল। কেননা যদি যক্ষাও হয়, যক্ষার অনেক রকম হয়, তো তার মধ্যে একটা প্রচণ্ড ভীষণ সিভিয়ার ফর্ম অফ যক্ষা হচ্ছে টিবি মেনিনজাইটিস, অর্থাৎ ব্রেনকে এফেক্ট করে যেই যক্ষা। বিসিজি ভ্যাকসিনেশন দিলে পরে টিবি হলেও টিবি মেনিনজাইটিস থেকে অনেকটা রক্ষা পাওয়া যায়। সেই জন্য এটা আমাদের দেশে ইসেনশিয়াল সব বাচ্চাদেরকে দেয়া। যে বাড়িতে যক্ষার কোনো রোগী রয়েছেন, সে বাড়ির যারা ছোট সদস্য থাকে, তাদেরকে মূলত দেখা যায় একদম ঘরের মধ্যে আইসোলেটেড ভাবে রাখা হচ্ছে যক্ষা রোগীকে, এবং বাচ্চাদের তার ত্রিসীমানায় আসতে দেওয়া হয় না। সেটাই কি একদম যথার্থ, এবং সেটা কতদিন? না, যেটা আপনাকে আমি প্রথমেই বললাম, প্রত্যেকটি যক্ষায়, এবার বুকে জল জমেছে যক্ষা, গ্ল্যান্ড টিবি যক্ষা, এগুলোতে আলাদা করার কোনো দরকার প্রয়োজন নেই। কিন্তু যদি ফুসফুসের যক্ষা হয় আর সেটা ওপেন টিবি হয়, সেখানে কিন্তু অন্তত 1 মাস আলাদা করে রাখাটা ভালো।
ওষুধ নেওয়ার নেওয়ার প্রথম সঙ্গে। 1 মাস। হ্যাঁ, ওষুধ নেওয়ার প্রথম 1 মাস। আচ্ছা। আচ্ছা, যক্ষা রোগীর জন্য বিভিন্ন ওষুধপত্রের পাশাপাশি যেটা আমরা বলি মানে যার টিভি হয়েছে সে তো নিজেও খানিকটা তার কমপ্লেক্স কাজ করে, হীনমন্যতা, মানে সমাজ থেকে বোধহয় সে একটু আলাদা হয়ে গেল, মানে সমাজ তাকে এভাবেই দেখে। সেক্ষেত্রে মানসিক সাপোর্টটা দেওয়াটা তো জরুরি, এবং সেটা একজন ডক্টর বা তার চারপাশের লোকজন কিভাবে দিতে পারে যাতে অন্তত সেই সাপোর্ট পেয়ে খানিকটা সে সুস্থ বোধ করে। এটা খুব ভালো প্রশ্ন, জানেন তো। তার কারণ হচ্ছে এখন হয়তো কিছুটা কমেছে, কিন্তু আগে এই জিনিসটার জন্যই লোককে স্যানিটোরিয়ামে রাখা, আলাদা করা, এগুলো করা হতো। তখন মানুষের অনেক বেশি ডিপ্রেশন থাকতো। কিন্তু একটা অল্প ডিপ্রেশন থাকতেই পারে যদি না সে এই সাপোর্টটা পায় বা জানে যে যক্ষা কিন্তু মানে মৃত্যুর ভয় নয়, যক্ষা হচ্ছে ভালো অসুখ। তার কারণ হচ্ছে চিকিৎসা করলে সম্পূর্ণ কিউরেবল অসুখ, এবং অন্যান্য ইনফেকশন অল্প দিনে ওষুধ খেতে হয়, এটাও এক ধরনের ইনফেকশন যেখানে একটু লম্বা ওষুধ খেতে হবে, কিন্তু লম্বা ডিউরেশনের ওষুধ খেয়ে সম্পূর্ণ ভালো হয়ে যেতে পারে। সেই ক্ষেত্রে কিন্তু পরিবারজনের এবং যিনি ডাক্তারবাবু চিকিৎসা করছেন বা যারা তার চারিপাশে আছে তাদের কিন্তু এটা দায়িত্ব যে এটা বারবার ওদেরকে বোঝানো যে যক্ষা হয়েছে বলে সবকিছু শেষ নয়। যক্ষা মানে একটু লং ডিউরেশনের ট্রিটমেন্ট, কিন্তু সম্পূর্ণ ভালো হয়ে যাওয়ার চান্স। আমাদের দেশে বর্তমানে ভারতে যক্ষার পরিস্থিতি কিরকম, কতটা উদ্বেগজনক? ইন্ডিয়া হচ্ছে গোটা বিশ্বের 25% যক্ষা আমাদের দেশে। এটা হচ্ছে ব্যাড নিউজ। গুড নিউজ হচ্ছে যে স্ট্যাটিস্টিক্স দেখায় যে গত 5 বছরে যক্ষার রুগীর সংখ্যা আগের চেয়েতে কমছে। সেটা ভালো খবর, কারণ আমরা সকলেই চাই, যেটা আপনি বললেন এই বছরের ইয়েস উই ক্যান এন্ড টিবি। হুম। আর সেটা আমাদের এন্ড করতে হবে। আমরা স্মল পক্স যখন এন্ড করতে পেরেছি, আমরা টিবিও এন্ড করতে পারবো। কিন্তু সেটার পেছনে একটা লোকের নয়, একটা গভর্নমেন্টের নয়, একটা ডাক্তারের নয়, সকলকে মিলে করতে হবে। ডেফিনেটলি উই ক্যান এন্ড টিবি। আমাদের একজন বন্ধু পাঠিয়েছেন, হোয়াটসঅ্যাপে প্রশ্ন পাঠিয়েছেন, নাম লোকেশনটা লেখেননি, লিখেছেন যে একই যেটার উত্তর আপনি দিয়েছেন, তবুও আরেকবার উনি জানতে চাইছেন যে কি মানে কাশি, যেটা কি ধরনের কাশি থেকে আমরা যেটা প্রাথমিকভাবে অনুমান করি যে কাশি থেকেই যক্ষা হয়, তো কি ধরনের কাশি থেকে আমরা বুঝতে পারবো যেটা আসলে যক্ষা, এবং সেটা কতদিন পর সেটা আমরা ডাক্তার কাছে নিয়ে গিয়ে চিকিৎসা করাবো? কোনো দেখুন স্পেসিফিক ধরনের কাশি হয় না, কিন্তু 2 সপ্তাহের বেশি কাশি যদি আমাদের দেশে কারুর হয় আর তার কোনো মানে প্রধান কারণ না খুঁজে পাওয়া যায়, যক্ষা এক্সক্লুড করা ভীষণ দরকার। এই যে যক্ষা রোগ, এটা কি আমাদের যে ভিতরে যে ইমিউনিটি সিস্টেম, ওইটা দুর্বল হলেই কি যক্ষা রোগ আমাদের আক্রমণ করে? মানে আমরা কিভাবে সতর্ক থাকতে পারি? ঠিক, খুব ভালো প্রশ্ন। এই যেটা আপনি বললেন, ইমিউন সিস্টেম, আমাদের দেশে 40% পিপল ক্যারি দ্য ব্যাকটেরিয়া। অর্থাৎ কোনো না কোনো সময় যখন আমরা ট্রেনে, বাসে, ভিড়ে গেছি, কোনো না কোনো যক্ষা রোগী এসেছে, তার ব্যাকটেরিয়া আমাদের সকলের মধ্যে ঢুকেছে। কিন্তু তার মানে নয় যে আমাদের সকলের ইনফেকশন আছে। কিন্তু যেই ইমিউনিটি সিস্টেমটা কমবে, ব্যাকটেরিয়াটা কিন্তু খুবই উইক ব্যাকটেরিয়া, নিজের থেকে হঠাৎ করে আপনার শরীরে অসুখ করে দিতে পারে না। কিন্তু যে কোনো কারণে ইমিউনিটি কমলে পরে, সেটা ভালো করে যদি ডায়াবেটিসের ট্রিটমেন্ট না হয়, কারুর একটা কিডনি ডিজিজ থাকে, বা কারুর কিমোথেরাপি চলছে, বা কেউ খাবার দাবার ভালো করে করছে না, তাদের ইমিউনিটি কমে গেলে তাদের কিন্তু ইনফেকশনটা হয়ে যেতে পারে। হুম, হুম, হুম। আমাদের আজকের যক্ষা সম্পর্কে অনেক কিছু জানছি। তার মধ্যেই আপনাকে একটু প্রশ্ন করি যে যেহেতু এই কাশি, শ্বাসের একটা বিষয়, এই সমস্তর সাথে আমাদের ফুসফুস জড়িত রয়েছে। তো একদম সহজভাবে বলি যে ফুসফুসের প্রধান কাজ কি? আমরা এটাকে কেন এত গুরুত্বপূর্ণ বলি? ফুসফুস সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট আমাদের শরীরে, কেননা ফুসফুস হচ্ছে মানে বাতাস আমাদের শরীর আর বাইরের মধ্যে আদান প্রদান করা, শরীরের মধ্যে অক্সিজেনের সৃষ্টি করা, আর শরীরের থেকে খারাপ বাতাস যেটা কার্বন ডাইঅক্সাইড বার করা। হুম। অক্সিজেনটার প্রধান কাজ কি হচ্ছে, যত আমাদের শরীরে যত অর্গানস আছে সেগুলোকে ভালো করে কাজ করতে সক্ষম করা। এই যদি ফুসফুস যদি অ্যাডিকুয়েট অক্সিজেন না বানায়, প্রত্যেকটা শরীরের অর্গান সাফার করে। সেই জন্যে
ফুসফুসের দুটো প্রধান কাজ, এক হচ্ছে শরীরের ভেতরে অক্সিজেন প্রবাহটা ভালো করে করা, আর শরীরের ভেতর থেকে কার্বন ডাই অক্সাইডটা বার করে দেওয়া। এই যে চতুর্দিকে এত পলিউশন, তার মানে ফুসফুস তো ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এতে। একদম। সেক্ষেত্রে এখন আমাদের কলকাতা শহরের কথাই বলছি, সেখানে মাস্ক পরাটা কি একদম গুরুত্বপূর্ণ রাস্তাঘাটে যখন আমরা বেরোই তখন? দেখুন, এটার সত্যিভাবে যদি আপনি আমায় প্রশ্নের উত্তরটা জিজ্ঞেস করেন, যেখানে প্রচুর গাছপালা আছে সেখানে প্রয়োজন নেই, কিন্তু গাছপালা যেখানে নেই আর যেখানে দিনের বেলা বেরোচ্ছেন, অনেক বেশি দূষণ হচ্ছে, অনেক বেশি গাড়ি চলছে, সেখানে কিন্তু নিজেকে বাঁচাতে গেলে হালকা পাতলা ওই যে 3 প্লাই মাস্কটা পরাই বুদ্ধিমানের কাজ। আমাদের একজন বন্ধু হোয়াটসঅ্যাপে প্রশ্ন পাঠিয়েছেন। কে পাঠিয়েছেন? উৎপল মুখার্জি পাঠিয়েছেন পুনে থেকে। উনি জানতে চেয়েছেন আপনার কাছে, ইন জেনারেল হোয়াট শুড বি প্রিভেন্টিভ মেজার্স এগেনস্ট এক্সপোজার টু দ্য টিবি ইনফেকশন? What are the What preventive should be measures preventive measures against exposure? against exposure of So, most important preventive measures is, if you know somebody has TB, then you should try and ask the person who has TB to wear a mask at least for the first 1 month when they are undergoing treatment. আপনিও আপনার প্রশ্ন নিয়ে আসুন। আজ যক্ষার পাশাপাশি আমরা ম্যাডামের কাছে ফুসফুস সংক্রান্ত কিছু প্রশ্ন করছি। ম্যাডাম, একটা জিনিস একটু জানবো যে ফুসফুসে ক্যান্সার, এটাও একটা এখন অনেকের হচ্ছে, এবং এটার প্রাথমিক লক্ষণ কি হতে পারে? ফুসফুসে ক্যান্সার দু রকমের হয় আবার। একটা হচ্ছে যেটা ফুসফুসেই হচ্ছে, আর আরেকটা হচ্ছে অন্য জায়গাতে হয়ে ফুসফুসে আসছে, যেটাকে বলে মেটাস্ট্যাটিক ক্যান্সার, প্রাইমারি ক্যান্সার বা মেটাস্ট্যাটিক ক্যান্সার। এবার দুটোরই লক্ষণ কিন্তু একেবারেই এতটাই পার্থক্য যে কোনো স্পেসিফিক লক্ষণ হচ্ছে সেটা বলা যাবে না। এবার ধরুন কেউ হঠাৎ করে কফের সঙ্গে রক্ত পড়ছে, বা আনএক্সপ্লেন্ড ওজন কমে যাচ্ছে, বা একটা বুকে ব্যথা আছে যেটা যাচ্ছে না, বা বারবার বুকে জল জমছে, বা একটা কাশি আর একটা ঘুষঘুষে জ্বর আছে যেটা টিবি আপনি এক্সক্লুড করে নিয়েছেন, সেইগুলো অনেক ধরনের লক্ষণ হতে পারে। ওটা টিউমারটার জন্যে, টিউমারের প্রভাবের জন্যে লক্ষণ সব কিন্তু আলাদা হয়, কিন্তু কফের সঙ্গে রক্ত পড়া, ওজন কমে যাওয়া, বুকে ব্যথা হওয়া, বুকে ঘন ঘন জল জমা, এগুলো হচ্ছে কিছু লক্ষণ যেটা টিবি, যেটা লাং ক্যান্সারের সঙ্গে জড়িত থাকতে পারে। আচ্ছা, হোয়াটসঅ্যাপে বন্ধু প্রশ্ন করেছে, বিমল প্রামাণিক বেলঘরিয়া থেকে লিখেছেন যে কতদিন পর পর, মানে যক্ষা হলে কতদিন পর পর ফলো আপ করতে আসতে হবে? কি ধরনের যক্ষা তার উপরে ডিপেন্ড করে। যেখানে শুধুমাত্র আপনার সিম্পল যক্ষা আছে, কোনো কমপ্লিকেশন নেই, সেখানে ইউজুয়ালি ডাক্তাররা ফলো আপ প্রথমে করতে বলে ওষুধ দেওয়ার পর মাসখানিকের পর, তারপরে ট্রিটমেন্ট শেষের দিকে বলে। কোনো কমপ্লিকেশন থাকলে আরো ঘন ঘন ফলো আপ করতে হতে পারে, কিন্তু সেটা আপনার ডাক্তারবাবু বোঝাবেন। অনিমেষ মাইতি সোনারপুর থেকে প্রশ্ন পাঠিয়েছে, লিখেছেন যে যক্ষা থেকে সুস্থ হয়ে যাওয়ার পর, মানে এমনি আলাদা করে প্রাথমিক লক্ষণগুলো কি, যাতে আমি বুঝতে পারবো যে আমি ভালো হয়ে গেছি? এক হচ্ছে খিদে বেড়ে যাওয়া, দ্বিতীয় হচ্ছে ওজন বেড়ে যাওয়া, যদি জ্বর আসছিল জ্বর সম্পূর্ণ চলে যাওয়া, কাশি অনেকটা কমে যাওয়া, এবং তারপর চেস্ট এক্সরে ইত্যাদি করে ডাক্তারবাবুরা বুঝতে পারবেন। কিন্তু আপনি নিজে বুঝতে পারবেন যে যখন আপনার এনার্জি লেভেল বাড়ছে, ওজন বাড়ছে, খিদে বাড়ছে, জ্বর চলে গেছে। আচ্ছা, সাধারণ কাশি আর গুরুতর ফুসফুসের সমস্যার কাশি, একদম সাধারণভাবে আমরা কিভাবে দুটোর মধ্যে তফাৎ করতে পারবো? কখন বুঝবো যে না আমার একটু ডাক্তার দেখাতে হবে? সাধারণ কাশিতে আমরা মূলত ডাক্তার দেখাই না, ভাবি সেরে যাবে, বা বাড়িতে নিজেরাই কাপ সিরাপ খেয়ে নি হয়তো, বা একটু আদাচি বললাম। কিন্তু গুরুতর ফুসফুসের সমস্যা হয়েছে, সেটা কি করে বুঝবো? সেটা আপনি বুঝতে ঠিক পারবেন না, কিন্তু যে কোনো কাশি 2 সপ্তাহের বেশি যদি থাকছে সেটা কিন্তু কমন কাশি নয়। সেই জন্য আপনার নিশ্চয়ই 2 সপ্তাহের বেশি যদি কোনো কাশি থাকে, ডাক্তারবাবুর কাছে গিয়ে চিকিৎসা ইভ্যালুয়েশনটা করিয়ে নেওয়াটা বুদ্ধিমানের কাজ। আচ্ছা, প্রেগন্যান্সি পিরিয়ডে যদি এই রোগটা হয়, মানে যক্ষা জাতীয় রোগটা হয়, তাহলে সেক্ষেত্রে তার চিকিৎসাটা কি একটু আলাদা হবে, বা অন্যরকম ভাবে তাকে আইসোলেট করে রাখা, বা তার যেহেতু বেবি গ্রো করছে, সেক্ষেত্রে কিভাবে তাদের মানে ইয়েটা কিভাবে, ট্রিটমেন্টটা কিভাবে করতে হবে? টিবি, প্রেগন্যান্সির সময় টিবির কোনো ট্রিটমেন্টে পার্থক্য নেই। কিছু ওষুধ ইত্যাদি দেখে দেখে দিতে হয়, কেন অনেক সময় কিছু কিছু ওষুধের কিছু সাইড এফেক্টস থাকে,
একটু অবজারভেশনে বেটার রাখতে হয়, কিন্তু চিকিৎসায় কোনো পার্থক্য নেই। বেশ। ফুসফুসের কথা যখন হচ্ছে তখন হাঁপানির কথাও চলে আসছে সেটাকে ধরে। তো হাঁপানির ক্ষেত্রে প্রাথমিক লক্ষণ কি? কোন সময় বুঝবো যে না জিনিসটা সাধারণ হাঁপিয়ে যাওয়া নয়, এটা হাঁপানির দিকে টেন্ডেন্সি নিচ্ছে? মানে যেটাকে অ্যাস্থমা বা হাঁপানি, দেখুন হাঁপানি হচ্ছে শুধুমাত্র একটি সিমটম। হাঁপানি কিন্তু অসুখ নয়। আচ্ছা, হাঁপানি অ্যাজমার জন্য হতে পারে, হাঁপানি আপনার সিওপিডির জন্য হতে পারে, হুম। হাঁপানি হার্ট ফেলিয়ারের জন্য হতে পারে, হাঁপানি শরীরের রক্ত শূন্যতার জন্য হতে পারে। হাঁপানি যদি হচ্ছে, সেটা কেন হচ্ছে সেটা জানাটাই হচ্ছে সব থেকে সর্বপ্রথম কারণ, আপনার ডাক্তারবাবুর ইভ্যালুয়েশন করা। সেই জন্য যদি আপনি হাঁটতে গিয়ে আপনার সমবয়সী লোকের চেয়ে বেশি শ্বাসকষ্ট হচ্ছে, বা শোঁ শোঁ করে বুকে শব্দ হচ্ছে, বা তার সঙ্গে কাশি হচ্ছে, বা পা ফুলে যাচ্ছে, তাহলে কিন্তু আপনার গিয়ে ওটার ইভ্যালুয়েশন করানোটা দরকার। এই সিওপিডি এই শব্দটা অনেকেই শুনেছেন, কিন্তু এটা সম্পর্কে সম্যক ধারণা নেই। এটা সম্পর্কে যদি একটু বলেন। সিওপিডি হচ্ছে অল্প ছোটর মধ্যে বলা ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, অর্থাৎ অনেক দিন ধরে ক্রমশ যদি শ্বাসনালী সংকুচিত হয়ে যায় এবং ফুসফুসের অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইড এক্সচেঞ্জ করার ক্যাপাসিটি কমে যায়, হাঁটতে গিয়ে হাঁপ ধরে। এটা অনেকগুলো কারণে হতে পারে, যার মধ্যে কয়েকটা প্রধান কারণ হচ্ছে অনেক দিন ধরে স্মোক করা, যদি ধূমপান করা থাকে, বা পলিউশনে থাকে, বা আমাদের অনেক মায়েরা বহু বছর ধরে উনুনে টুনুনে রান্না করেন, হুম। তাতে কিন্তু এগুলো শ্বাসনালী পার্মানেন্টলি সংকুচিত হয়ে যায়। তার ফলে একটা হাঁপানি, সর্দি কাশি হওয়ার ধাত, ঘন ঘন বুকে কফ জমা, এইগুলো হতে পারে। সিওপিডির কয়েকটা এইগুলো লক্ষণ। আচ্ছা, অনিমেষ মাইতি সোনারপুর থেকে প্রশ্ন করেছে যে যক্ষা থেকে সাময়িক সুস্থ হয়ে কাজে বা বিভিন্ন রকম স্কুল কলেজে যাওয়াটা কি নিরাপদ? একেবারে নিরাপদ। আর যক্ষা হয়েছে বলে যে আপনি এতদিন যাবেন অতদিন যাবেন না, ওটা ডিপেন্ড করে। আবার যদি আপনার ওপেন টিবি থাকে, তাহলে কিন্তু আমরা সব সময় বলি 1 মাস ওষুধ খেয়ে তারপরে কাজে ফিরবেন। সেছাড়া আপনি যখনই ফিল করেন যে শরীরের মধ্যে এনার্জি আছে, আপনি কিন্তু কাজে ফিরে যেতে পারেন, একেবারেই নিরাপদ। খাওয়া দাওয়াটা ভালো করে করতে হবে। বেশ। আচ্ছা, ফুসফুস ভালো রাখতে প্রতিদিন কি অভ্যাস পালন করা উচিত, কি করা উচিত? খুবই সিম্পল। যতটা সিম্পল রাখবেন লাইফকে, ওটাই হচ্ছে সব থেকে ইম্পর্ট্যান্ট। ফুসফুসের সব থেকে ভালো এক্সারসাইজ হচ্ছে হাঁটা। যতটা আপনি প্রত্যেক দিন যদি আধ ঘন্টা করে হাঁটেন, ভিটামিন সি যুক্ত খাবার ভালো করে যদি খান, আর খুব বেশি পলিউশনে না যান, এইগুলো হচ্ছে একটা হেলদি লাইফস্টাইল লিড করা। সময় মতন উঠে হাঁটতে যাওয়া, ভালো করে পৌষ্টিক খাবার খাওয়া, এবং পলিউশন থেকে নিজেকে বাঁচানো, এগুলো হচ্ছে কয়েকটা জিনিস যেটা আপনাকে আপনার ফুসফুসকে ভালো রাখতে পারে। মানে নর্মাল হাঁটা নাকি জগিং আমরা যেটা নর্মাল হাঁটা। নর্মাল হাঁটা? নর্মাল হাঁটা। অনেকে দেখুন নিজের পেসে, যেটাতে আপনি কমফোর্টেবলি হাঁটতে পাচ্ছেন, যতটা হাঁটতে পাচ্ছেন তার চেয়ে একটু বেশি হাঁটা, যাতে আচ্ছা। ওটাতে আপনার ফুসফুস এবং হার্ট দুটোরই এক্সারসাইজ খুব ভালো হয়। আরেকটা জিনিস আমি ভুলে না যাই, যাদের 50 বছর বা 55 বছরের বয়স বেশি বা অন্যান্য অসুখ আছে, তারা কিন্তু অবশ্যই ভ্যাকসিনেশন নেবেন। ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন প্রতি বছর, আর নিউমোনিয়া ভ্যাকসিন যদি দিতে হয়, আপনার ডাক্তারবাবু সেটা আপনাকে অ্যাডভাইস করবেন। বেশ। আচ্ছা, অনিমা সেন কি হাবড়া থেকে প্রশ্ন পাঠিয়েছেন যে যদি বাড়িতে কারোর যক্ষা হয়, সেক্ষেত্রে অন্যান্য সদস্যদেরও কি সেই সংক্রান্ত পরীক্ষা করা দরকার? হ্যাঁ, এখন আমাদের দেশে কিন্তু এই কন্ট্যাক্ট ট্রেসিং, অর্থাৎ একজনের থেকে আরেকজনের হয়েছে কিনা সেটার জন্য অনেকটাই জোর দেওয়া হচ্ছে। আর দেখবেন যাদের যখন যক্ষা হয়, তখন নিক্ষয় পোর্টাল বলে থাকে, সেটাতে কিন্তু রেজিস্ট্রেশন করা ম্যান্ডেটরি। সেখানে অফিসিয়ালরা যায় আর গিয়ে জানার চেষ্টা করে অন্যান্য কারুর কোনো সিমটম আছে না নেই। যদি থাকে তাহলে তাদের পরীক্ষা নিরীক্ষা কিন্তু অবশ্যই করানো হয়। আচ্ছা, চেতলা থেকে শ্রাবণী চক্রবর্তী লিখছেন, আমার ব্রঙ্কিয়াল অ্যাজমা আছে, 3 সপ্তাহ হয়ে গেছে, কাশি কমছে না, এটা কি যক্ষা হতে পারে? এইটা দেখুন, এরকম তো প্রশ্নের উত্তর এটা দেওয়াটা খুব ডিফিকাল্ট, কিন্তু যদি আপনার ব্রঙ্কিয়াল অ্যাজমা আছে আর আপনি ইনহেলার সঠিকভাবে নিচ্ছেন আর কাশি কমছে না, তাহলে অবশ্যই নিজের ডাক্তারবাবুকে দেখান। আরও একজন প্রশ্ন পাঠিয়েছে, নাম লেখেনি, লিখেছে যে ধূমপান বা মদ্যপান
করলে কি সমস্যা বাড়বে? হ্যাঁ, যে কোনো কারণে যদি আপনার প্রতিরোধ ক্ষমতা কমে, আর ধূমপান আর মদ্যপান দুটো বহুত সহজ উপায় নিজের প্রতিরোধ ক্ষমতা অনেকটাই কমিয়ে দেওয়ার। সেগুলো করলে আপনার চান্সেস অফ ইনফেকশন আরো বাড়বে। আহ, আচ্ছা, প্যাসিভ স্মোকিং, এটা আমরা রাস্তাঘাটে অনেক ক্ষেত্রেই দেখি, সেটা কতটা ক্ষতিকর? প্যাসিভ স্মোকিং অ্যাক্টিভ স্মোকিং এর মতনই ক্ষতিকর। এই জন্যে আপনি যদি স্মোকার না হন, আর আপনার কাছে কেউ যদি না বলে আপনার সামনে স্মোক করে, অবশ্যই তাকে বলুন যে আপনার ধোঁয়া খেয়ে আমার অসুস্থ হওয়ার কোনো প্রয়োজন নেই। আর এমনি একটুখানি গাইড করুন যে একজন যক্ষ্মা রোগীর ডেইলি রুটিনটা, মানে খাওয়া দাওয়া থেকে শুরু করে এভরিথিং, সে কিভাবে ডেইলি চার্টটা তৈরি করতে পারেন? মানে সেটা হতে পারে কিছু শ্বাসের ব্যায়াম, কিছু তার আইসোলেশন তো আছেই, যেহেতু কিছু কিছু ক্রিটিক্যাল যক্ষ্মার ক্ষেত্রে আপনি যেটা বললেন যে 1 মাস বা যতদিন ওষুধ চলে, সেই সময় তার টোটাল যে সিস্টেমটা, ডেইলি সিস্টেমটাকে কিভাবে সে মানে নিজের ইয়ের মধ্যে আনতে পারে, গ্রিপের মধ্যে আনতে পারে? দেখুন, প্রথম দিকে উইকনেস টায়ার্ডনেস থাকে, তার সঙ্গে যে ওষুধগুলো থাকে, ওষুধগুলোর নিজের সাইড এফেক্ট অনেক থাকে। একটু গা বমি করা, গা হাত পা ম্যাচ ম্যাচ করা, পেট জ্বালা করা, একটু চুলকুনি হওয়া বা একটু গাঁটে গাঁটে ব্যথা হওয়া, এইগুলোর থেকে উঠে আসতে একটু সময় লাগে। ইনিশিয়াল উইকনেস টায়ার্ডনেসটা তখনই কমবে যখন আপনি অনেকটা নিজেকে কার্যকরভাবে রাখবেন। আপনি যতটা শুয়ে থাকবেন ততটাই কিন্তু উইকনেস বাড়বে। এই জন্যে প্রত্যেক দিন উঠে কিছু ব্যায়াম করা, হাঁটাচলা করা, অনেকটা বেশি করে নিজেকে হাইড্রেটেড রাখা, জল বেশি করে খাওয়া, আপনি যেটা আমি আপনাকে বললাম হাই প্রোটিন ডায়েট খাওয়া, আর যতটা নিজেকে তাড়াতাড়ি নর্মাল লাইফে ফিরিয়ে নিয়ে যেতে পারেন সেটার চেষ্টা করা, তাই আমরা বলি। আপনি যখন ব্যায়ামের কথা বললেন তখন বলি, এই ব্যায়াম বা প্রাণায়াম, এগুলো কি সত্যি সত্যি আমাদের ফুসফুসের কার্যক্ষমতা বাড়ায়? অবশ্যই বাড়ায়। কেননা এগুলো তো, দেখুন, আমাদের যে যোগাতে অনেকগুলো ব্যায়াম আছে যেগুলোর পেছনে পুরো সায়েন্টিফিক এভিডেন্স আছে। স্পেশালি ডিপ ব্রিদিং এক্সারসাইজ, আমাদের ডায়াফ্রাম বলে যে বস্তুটি থাকে, যেটা পেট আর থোরাক্সের মাঝে থাকে, যখন লাংস নিচে নামে ডায়াফ্রাম নিচে নামে। বা ডায়াফ্রামেটিক এক্সারসাইজেস করলে অনেকটা ইমপ্রুভমেন্ট হয় যাদের ক্রনিক লাং ডিজিজেস থাকে তাদের। ডায়াফ্রামেটিক এক্সারসাইজ করা, হাঁটা, ডিপ ব্রিদিং করা, এগুলো খুব ভালো এক্সারসাইজেস ফর দ্য লাংস। আচ্ছা, আপনারা শুনছেন আরোগ্য। আমাদের স্টুডিওর ঘড়ি বলছে এই মুহূর্তে রাত 10:06 হয়ে 47 আজকে অবশ্যই আমাদের সঙ্গে রয়েছেন আরোগ্যতে ডাক্তার সুস্মিতা রায়চৌধুরী। তার কাছে আপনারা আপনাদের প্রশ্ন নিয়ে আসছেন, এবং বিভিন্ন রকম প্রশ্ন আছে যেগুলো সত্যি আমাদেরকে ভাবায় আর কি, এই রোগটা নিয়ে আমাদেরকে ভাবায়। সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকে কিন্তু আমাদেরকে অনেক বেশি সব সমস্যার সমাধানে তিনি রত আছেন। একটি প্রশ্ন এসেছে, পাঠিয়েছেন পার্থপ্রতিম লাহিড়ী মদনপুর থেকে। HRCT রিপোর্টে ট্রিজ অ্যান্ড বার্ডস বলা আছে, কিন্তু ব্রঙ্কোস্কোপি রিপোর্টে কোনো কিছু পাওয়া যায়নি। তাহলে HRCTতে ট্রিজ অ্যান্ড বার্ডস রিপোর্ট কেন? এটা ভালো প্রশ্ন। ট্রি ইন বাড মানেই টিউবারকুলোসিস হয় না, কিন্তু ট্রি ইন বাড হচ্ছে একটা সিটি স্ক্যানের রিডিং যেটা বলে যে ওখানটাতে ইনফেকশন হতে পারে। এবং ব্রঙ্কোস্কোপি হচ্ছে এক ধরনের পরীক্ষা যেখানে ফুসফুসের ভেতরে গিয়ে জল নিয়ে টেস্টিংয়ে পাঠানো। যদি ব্রঙ্কোস্কোপিতে ট্রি ইন বাড সিটি স্ক্যানে থাকা সত্ত্বেও ব্রঙ্কোস্কোপিতে টিউবারকুলোসিস নেই, সেটা আপনার জন্য ভালো খবর। সেটা অন্য ইনফেকশনও হতে পারে, নট নেসেসারিলি যে টিবি হবে। আচ্ছা, আমাদের বন্ধুরা যে প্রশ্নগুলো পাঠাচ্ছেন তারা একটু অন্যরকমভাবে আমাদের, যেহেতু আজকে আমরা যক্ষ্মা এবং পাশাপাশি ফুসফুস নিয়ে নানান রকম প্রশ্ন যেগুলো থাকে সেগুলো, আমাদের যে সংশয়গুলো থাকে বা যে প্রশ্নগুলো থাকে বা যে দৈনন্দিন সমস্যার সম্মুখীন আমরা হই, সেই সমস্যার গুলো নিয়ে আজকে আপনারা আসবেন। এবং আমাদের একজন বন্ধু পাঠিয়েছেন, হোয়াটসঅ্যাপে প্রশ্ন পাঠিয়েছেন, লিখেছেন যে যদিও দিদি এই প্রশ্নের উত্তরটা দিয়েছে যে আমার কি সত্যি যক্ষ্মা, মানে ফুসফুস ছাড়া টিভি অন্য কোথাও হলে মানে সেটার প্রাথমিক লক্ষণগুলো কি কি, সেটা যদি আরেকবার উনি একটু আলোচনা করে দেন। মানে ফুসফুস ছাড়া অন্য কোথাও যদি হয় তাহলে সেক্ষেত্রে কোথায় হ্যাঁ, কোথায় হতে পারে? আমাদের শরীরে এটা একটা
এটা একটা হাস্যকর ব্যাপার যে একটা মানুষের শরীরে প্রেগনেন্সি ছাড়া বাকি সব কিছুই যক্ষা করতে পারে। তার মানে ব্রেনে যক্ষা হতে পারে, হ্যাঁ, চোখে যক্ষা হতে পারে, স্কিনে যক্ষা হতে পারে, গ্ল্যান্ডে যক্ষা হতে পারে, এই যে আমাদের খাদ্যনালী আছে সেখানে পেটে যক্ষা হতে পারে, ইন্টেস্টাইনসে যক্ষা হতে পারে, ইভেন রিপ্রোডাক্টিভ সিস্টেমে যক্ষা হতে পারে, ইউটেরাসে যক্ষা হতে পারে, পায়ে যক্ষা হতে আচ্ছা। পারে, হাড়ে যক্ষা হতে পারে। শরীরে এমন হেন কোনো জায়গা নেই যেখানে যক্ষা হতে পারে না। আরো বেশি স্পাইনে যক্ষা হতে পারে। এইগুলোকে বলে ডিসেমিনেটেড টিউবারকিউলোসিস, যখন অনেক জায়গায় যক্ষা একসঙ্গে হয়। কিন্তু এই যতগুলো জিনিস আমি বললাম যে কোনো একটা জায়গাতেও যক্ষা ধরতে পারে। মানে এই যে রোগ যে এতগুলো জায়গায় যক্ষা হতে পারে বলছেন, প্রাথমিক অবস্থায় যদি ধরা পড়ে তাহলে তো সেটা পুরোপুরি নিরাময় হয়ে যাচ্ছে। একেবারে মানে সেটা মানে ভয়ঙ্কর, মানে ভয়ের পরিস্থিতিটা কোন সময় থেকে তৈরি হয় যে এতদিনের মধ্যে ধরা পড়লো না? যখন শরীরের ক্ষমতাটা এতটা কমিয়ে দিচ্ছে যে ডিসেমিনেটেড টিউবারকিউলোসিস হয়ে যেতে পারছে, সেইটা কিন্তু একটা সিরিয়াস টিউবারকিউলোসিস স্টেজে পৌঁছয়। সেখানে অনেক বেশি খাটতে হয়, অনেক বেশি সময় দিতে হয়। এবার তার সঙ্গে যাদের ধরুন অন্য কোনো অসুখ আছে, যেমন এইডস বা HIV, সেই ক্ষেত্রে কিন্তু যক্ষা ছড়াতে বেশিক্ষণ লাগে না সময়। তো সেই ক্ষেত্রে টিউবারকিউলোসিসের সঙ্গে ওই চিকিৎসাগুলোও করতে হয়। আচ্ছা, পাশাপাশি এই চিকিৎসাগুলো করতে হয়। আচ্ছা, কাকিনাড়া ভাটপাড়া থেকে লিখছেন সঙ্ঘমিত্রা ঘোষ, যারা অ্যানিমিক, ঘন ঘন জ্বর ঠান্ডা লাগার প্রবণতা আছে, তাদের কি টিউবারকুলোসিস হওয়ার সম্ভাবনা থাকে? টিউবারকিউলোসিস কাউকে রং বা মহিলা না পুরুষ, বড়লোক না ছোটলোক না গরিব দেখে হয় না। টিউবারকিউলোসিস হয় যদি কারুর টিউবারকিউলোসিস আছে আর সেটা আপনার মধ্যে ব্যাকটেরিয়া এসেছে, যে কারুরই হয়ে যেতে পারে। সেই জন্য এই প্রশ্নগুলোর উত্তর সঠিক হচ্ছে, ইফ ইউ হ্যাভ বিন ইনফেক্টেড ইউ ক্যান হ্যাভ টিউবারকিউলোসিস। ইট ডাজ নট ম্যাটার যে আপনি মহিলা না পুরুষ, আপনার অনেক টাকা আছে না আপনি গরিব। আচ্ছা, একজন যক্ষা রোগী যখন সুস্থ হচ্ছে, মানে সুস্থ হয়ে গেছে, সে কি আগের মতো যে লাইফস্টাইলটা কাটিয়ে এসেছিল সেই লাইফস্টাইলে ফিরে যেতে পারে? একদম, একেবারে। মানে কোনো রকম কোনো যক্ষা রেস্ট্রিকশন থাকে না? সম্পূর্ণভাবে যদি চিকিৎসা হয়ে যায়, কোনো কমপ্লিকেশনস না হয়, দে ক্যান গো ব্যাক কমপ্লিটলি টু নর্মাল লাইফস্টাইল। একেবারে যে কখনো যক্ষা হয়েছিল সেটাও বোঝা যাবে না। না, সেক্ষেত্রে কি কোনো রকম কোনো মানে আপনাদের হয় না প্রোটেকশন, যে এটা করা যাবে না, বা এখন যেহেতু একবার সে ওখান থেকে সেরে এসছে? কমপ্লিটলি ট্রিটেড যক্ষাতে কোনো রেস্ট্রিকশন দরকার নেই, এক্সেপ্ট শরীরের ইমিউনিটি যেন না কমে। একবার যক্ষা ব্যাকটেরিয়া শরীরে ঢুকে গেলে কিছু ব্যাকটেরিয়া শরীরে সব সময় থেকে যায়, আচ্ছা। আর ওটা আবার হওয়ার একটা ছোট্ট রিস্ক থেকে যায়। মানে সেই ঘুরে জন্য- আসার মানে সম্ভাবনা হ্যাঁ, থেকে যায়। সেই জন্য ইমিউনিটি যাতে না কমে সেটা বজায় রেখে নর্মাল লাইফস্টাইল লিড করা যায়। আচ্ছা, আবারও একটু একটা প্রশ্ন, যে প্রশ্ন অনেকের মুখেই শোনা যায়, অনেকে কিন্তু অ্যাজমার ক্ষেত্রে ইনহেলার ব্যবহার করতে ভয় পান। সেক্ষেত্রে ইনহেলার ব্যবহার কতটা নিরাপদ বা কতটা উপকারী? খুব ভালো প্রশ্ন। এটা আমি প্রত্যেকবার এই একটাই উত্তর দিই যে চোখের পাওয়ার কমে গেলে চশমাটা কি অ্যাডিকশন নাকি চশমাটা দরকার? হাই ব্লাড প্রেশার হলে ব্লাড প্রেশারের ওষুধটা কি অ্যাডিকশন নাকি দরকার? সুগার হলে সুগারের ওষুধটা কি অ্যাডিকশন নাকি দরকার? ঠিক সেভাবেই হাঁপানি বা অ্যাজমা, ইনহেলার হচ্ছে সবচেয়ে সঠিক চিকিৎসা অ্যাজমার। এবং অ্যাজমা কিন্তু সেরে যাওয়ার অসুখ নয়, ইট ইজ নট আ কিউরেবল ডিজিজ। ওটাকে কন্ট্রোল করে আপনি নর্মাল জীবনযাপন করতে পারেন, শুধু একমাত্রভাবে যে যদি আপনি সঠিকভাবে ইনহেলার নিয়ে অ্যাজমাকে কন্ট্রোলে রাখেন। তাই ইনহেলার নিয়ে একদম ভয় পাবেন না। তার কারণ হচ্ছে ইনহেলার হচ্ছে যেভাবে চোখের আই ড্রপ হয়, ইনহেলার হচ্ছে শ্বাসনালীর আই ড্রপ, আর মাইক্রোগ্রাম কোয়ান্টিটিতে মাত্র ওষুধ থাকে। যেই জায়গাটুকুনিতে কাজ করা উচিত ওইটুকুনিতে করে, সাইড এফেক্টস অনেক কম। সেজন্য ইনহেলার্স আর ভেরি সেফ। তার মানে বলা যায় ওষুধ, অ্যাজমার ক্ষেত্রে ওষুধ খাওয়ার থেকে, কোন রকম ট্যাবলেট বা ক্যাপসুল খাওয়ার থেকে ইনহেলার নেওয়া অনেক ভালো। ইনহেলারই আসল চিকিৎসা, হুম। ট্যাবলেটস কিন্তু আনুষঙ্গিক, আসল চিকিৎসা নয়। আচ্ছা, আচ্ছা, মিনতি সাউ লিখেছেন যে ফুসফুস সংক্রান্ত যে রোগের যে
অসুখ তাতে যে ওষুধগুলো দেন সেই ওষুধের কি আলাদা কোনো সাইড এফেক্ট আছে কিনা, বা থাকলে কি ধরনের কি ধরনের ওষুধ? মানে ফুসফুসের রোগের জন্য আপনি মানে এখানে উনি প্রশ্নটা করেছেন ফুসফুস সংক্রান্ত কোনো অসুখের জন্য যদি ওষুধগুলো দেয়া হয় আর কি। সেটা তো ওষুধ, প্রত্যেকটা ওষুধের নিজের সাইড এফেক্ট থাকে, হুম। সেটা অ্যাকর্ডিংলি, এটা একটা জেনারেলাইজড ভাবে বলা যাবে না। আচ্ছা, মানে তার মানে থাকে আর কি, কিন্তু সেটা ডিপেন্ড প্রত্যেকটা করে। ওষুধের, হ্যাঁ, প্রত্যেকটা Depend করে। ওষুধের তো নিজের একটা সাইড এফেক্ট থাকবেই। আর এখানে আরেকটা প্রশ্ন এসছে যে ধুলো, ধোঁয়া, ঠান্ডা এই ধরনের পরিবেশ কিভাবে এড়িয়ে চলা দরকার একজন যাদের নিয়মিত মানে অ্যাজমা বা এই ধরনের রোগের ক্ষেত্রে? দেখুন, অ্যাজমা বা নো অ্যাজমা, ফুসফুস হচ্ছে একটা ভীষণ স্বচ্ছ জায়গা। এবার ওখানে যদি আপনি একটা মানে একটু পলিউটেড হাওয়া হুম। নিয়ে যান, আপনার লাংস ওটাতে ইউজ টু নয়, ভেতরে গিয়ে কিছুটা ভেতরে প্রদাহ করবে সেটা। সেই জন্য যতটা এড়িয়ে যাওয়া যায় ততটাই বেটার। একবার এই রোগ হলে ফুসফুস সংক্রান্ত, সেটা কি মানে ভবিষ্যতে মানে ইন ফিউচার কি আরো বেশি সেটা মানে খারাপের দিকে যেতে পারে? মানে এটা একটা সংশয় থাকে আমাদের সকলের মনে। একবার যদি টিউবারকিউলোসিস হয়ে গিয়ে থাকে এবং আপনি নিজের ইমিউনিটিটা বজায় রাখতে পারেন, সেটা আবার ফিরে আসার চান্স খুব কম। কম থাকে। আর আমাদের বন্ধুদের প্রশ্ন- সঙ্গে, হ্যাঁ বন্ধুদের সঙ্গে প্রশ্ন আসলে পরপর আছে, কিন্তু এত অসংলগ্নভাবে করা যার জন্য আমি ঠিক গুছিয়ে উঠতে পারছি না। হুম। আরো একবার বলি যে আপনারা আপনাদের যে প্রশ্নগুলো নিয়ে আসবেন তারা একটু গুছিয়ে হ্যাঁ, একটু লোকেশন- গুছিয়ে একটু স্পেসিফিক প্রশ্ন করলে আমাদের প্রশ্নগুলো পড়তে সুবিধা সুবিধা হয়, ওনার হবে, একদম। উত্তর দিতেও সুবিধা হয়। ওই একই মাধ্যম, আরো একবার বলে দিচ্ছি যে টেলিফোনের আলো ব্লিঙ্ক করছে, কিন্তু আপনারা কোনোভাবেই টেলিফোন করবেন না এই সময়টাতে। দুটো মাধ্যম, যে দুটো মাধ্যম বারে বলছি, 9903059992 এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করে আপনাদের প্রশ্ন নিয়ে আসতে পারেন। এছাড়াও আমাদের যে আজকে ফেসবুক লাইভ আছে সেখানেও আপনি আপনার নাম, লোকেশন সহ প্রশ্ন করে উঠতে পারেন। যাদবেন্দ্র পণ্ডা লিখেছেন যে শুভ সন্ধ্যা, নমস্কার জানাই সবাইকে, বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ যক্ষা। আচ্ছা, এমনি উনি আমাদের সকলকে ধন্যবাদ জানিয়েছেন যেহেতু বিষয়টা থেকে উনি ভীষণ সমৃদ্ধ হচ্ছেন এবং অনেক কিছু জানতে পারছেন। থ্যাংক ইউ সো মাচ যাদবেন্দ্র পাণ্ডাকে। আমরাও জানালাম যে আমাদের তরফ থেকে ধন্যবাদ। কোনো প্রশ্ন যদি সত্যি আপনার থাকে তাহলে আপনি কিন্তু আজ নিয়ে আসতেই পারেন। আরেকটা প্রশ্ন, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, এটা আমরা জানি যে, যেটা আমরা করি না কিন্তু জানি, এটা কতটা জরুরি এই জাতীয় রোগের থেকে নিষ্কৃতি পেতে বা রেহাই পেতে? দেখুন, নিয়ম যক্ষা, অ্যাজ ফার এজ যক্ষা ইজ কনসার্ন, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষায় খুব একটা যে হেল্প হবে বলে মনে হয় না। কিন্তু যাদের 50 বছরের বয়স বেশি হুম। বা যারা ধরুন সিনিয়র সিটিজেন আছেন, তাদের কিন্তু যখন কোনো ইনফেকশন হবে সেই সিমটমগুলো হুট করে অন্যদের মতন হয় না। সেই ক্ষেত্রে ওদের ক্ষেত্রে কিন্তু সবসময় বলা হয়, যারা সিনিয়র সিটিজেন আছেন বা 50-এর বয়স বেশি বা যারা অন্যান্য অসুখকে ভোগেন, তাদের বছরে একবার করে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার মধ্যে থাকাটা ভালো। কেন অনেক অসুখ, ক্রনিক অসুখ ধরা পড়ে যায়। অ্যাকিউট ইনফেকশনগুলো ধরা পড়াটা একটু কম চান্স, কিন্তু ক্রনিক অসুখ অনেকগুলো ধরা পড়ে সময় মতন সেগুলো আপনি চিকিৎসাটা করাতে পারেন। আচ্ছা, যক্ষার নিয়ে একটি প্রশ্ন করেছে অনিমেষ পণ্ডা। অনিমেষ পণ্ডা লিখেছেন কোথা থেকে, সাতবেরিয়া। আচ্ছা, উনি লিখেছেন যে ফুড হ্যাবিট মানে যক্ষা রোগীর ক্ষেত্রে, আপনি যদি এটা প্রসঙ্গক্রমে বারেই আসছে, আসলে প্রশ্নগুলো আমাদের বন্ধুরা নতুন মানে সেট এটা হয়তো নতুন মানে এই মুহূর্তে খুললেন রেডিও সেটটা। ফুড হ্যাবিটের কোনো পরিবর্তন বা কি ধরনের ফুড হ্যাবিট ভীষণভাবে দরকার এই ধরনের অসুস্থতার ক্ষেত্রে? এই যে আমি আপনাকে বললাম যে মানে চিনি জাতীয় জিনিস কম খাওয়া, প্রোটিন জাতীয় জিনিস বেশি করে খাওয়া, এগুলো কিন্তু অনেক হেল্প করে এই ধরনের অসুখে। বেশ। আচ্ছা, বাড়ির ভেতর একটা দূষণ আগের থেকে এখন যদিও কমেছে, উনুনে রান্না কমে গেছে, হুম। তবুও এই যে ধোঁয়া, ধুলো, এগুলো আমাদের ক্ষেত্রে আমরা জানি যে অ্যাজমার ক্ষেত্রে অ্যাজমাকে অনেকটা বাড়িয়ে দেয়। যক্ষার ক্ষেত্রে কি সেরকম কিছু আছে যে এই রোগটাকে আরো ভিতরে থাকলে সেটাকে আরো বাইরে বার করে দেয় বা এক্সপোজ করে দেয়, এরকম ব্যাপার কি আছে? যক্ষা এটা ইংরেজিতে একটা কথা আছে, ইট ইজ আ কন্ডিশন যেটা ওভার ক্রাউডেড জায়গায় অনেক বেশি তাড়াতাড়ি ছড়ায়। আচ্ছা, হ্যাঁ, এই জন্য যেখানে অক্সিজেন কম, যেখানে খুব বেশি লোকে কাছে থাকে, সেখানে স্প্রেড করা বা সেখানে
ইমপ্রুভমেন্ট কম হওয়ার চান্সেস বেশি থাকে। ওভার ক্রাউডিং যতটা কমানো যেতে পারবে, সেখানে যক্ষা থাকলে পরে ওভার ক্রাউডিংটা একেবারে কমানোটা সবচেয়ে বেশি দরকার। তার মানে হচ্ছে ধরুন একটা বাড়িতে একটা ঘরে যদি 5 জন থাকে, সেই একটা ঘরের মধ্যেই 5 জন থাকছে, তার মধ্যে একজনের যদি যক্ষা আছে, সেই লোকটাকে ওখান থেকে সরিয়ে দেওয়া দরকার। কেননা শুধুমাত্র সে ইমপ্রুভ করতে সময় নেবে না, অন্যদেরকেও ছড়াবে। সেজন্যই ওভার ক্রাউডিংটা যক্ষাতে কমানোটা যতটা পারা যায় চেষ্টা করতে হবে। সেই কারণেই কি মানে আগেকার দিনে একটা সময় ছিল যখন এই রকম ক্ষেত্রে অসুস্থতার ক্ষেত্রে মধুপুর, জসিডি, হ্যাঁ। হ্যাঁ। ওই সমস্ত জায়গায় পাঠিয়ে দেওয়া হতো বা সিসাইডে, স্যানিটোরিয়ামগুলো হ্যাঁ ওইখানে পাঠিয়ে দেওয়া হতো শুধুমাত্র এই কারণেই। একটা কারণেই, যাতে এটা ছড়ায় না। কেননা আপনাকে তো কোথাও আটকাতে হবে, যার হয়েছে সে যতক্ষণ না সঠিক চিকিৎসা নিচ্ছে অসুখটা যাবে না। কিন্তু ওই সময়টা সে যদি আরো 4 জনকে দেয়, সেই 4 জন আরো 16 জনকে দেবে। ঠিক। আচ্ছা, দিলীপ ঘোষাল প্রশ্ন করেছে কোথা থেকে, হাওড়া 4 থেকে লিখেছেন যে শিশুদের মানে একটা নির্দিষ্ট কত বছরের পর থেকে মানে যক্ষা হয়েছে কিনা হুম। সেটা আমরা বোঝবার জন্য ডাক্তারের কাছে যেতে পারি, মানে কোন বয়সের পর থেকে? যক্ষা যে কোনো বয়সে হতে পারে, মানে একদম একদম সদ্য হয়েছে বাচ্চার থেকে নিয়ে যে কোনো বয়সে হতে পারে। এই জন্য বাচ্চাদের মধ্যে সব থেকে কমন সিমটম হচ্ছে খেতে ভালোবাসে না, হুম, আর ওদের ফেলিয়ার টু থ্রাইভ হয়, মানে যেভাবে বাচ্চার বাড়া উচিত সেভাবে বাড়ছে না। হুম, অনেক সময় কিন্তু বাচ্চাদের যক্ষা ধরাটা খুব ডিফিকাল্ট। যদি আচ্ছা। মায়ের সঙ্গে যক্ষা আছে, অনেক সময় বাচ্চাদের ওদের পেটের থেকে সিক্রিশন নিয়ে দেখতে হয় টিবি হয়েছে কিনা, কেন বাচ্চারা তো কেসে কফ দিতে পারে না। একদমই তাই। তো সেই জন্যে বাচ্চাদের রুগীদের কিন্তু আরো বেশি কষ্টকর এই ডায়াগনোসিস করে ট্রিটমেন্ট করা, কিন্তু যে কোনো বয়সে হতে পারে। আচ্ছা, সেক্ষেত্রে আপনারা একজন মানে একদম সদ্যজাত বাচ্চার যক্ষা হয়েছে এটা যখন আপনারা জানতে পারেন, তখন তার চিকিৎসা পদ্ধতিটা ওই কি হয়? ওই চিকিৎসা পদ্ধতি সঠিকভাবে ট্রেন্ড পিডিয়াট্রিশিয়ানরা করেন, বাচ্চাদের ডাক্তাররা। মানে ওষুধ কি একই রকম, একই হয়, ডোজের তারতম্য? ডোজেজে পার্থক্য থাকে। আচ্ছা। সেক্ষেত্রে কি তার মানে একদম সদ্যজাত ওগুলো সব বলছেন? সিরাপে হয়, ট্যাবলেট তো খেতে পারবে না হ্যাঁ, বাচ্চা, হ্যাঁ, হ্যাঁ। ওগুলো সিরাপ জাতীয় না, থাকে। তখন কি বেবি আর মা কি কাছাকাছি থাকতে পারে হ্যাঁ, নাকি তখন? হ্যাঁ, না থাকবে, কেন বেবির হয়েছে মানে নিশ্চয়ই মায়ের আছে। আচ্ছা, অনেক সময় হয় মায়ের চিকিৎসা চলছে যখন বেবি মায়ের পেটে রয়েছে, তারপরে বেবির আসার পর কিন্তু তাকে পিডিয়াট্রিশিয়ানরা ফলো আপ করেন। আচ্ছা। মানে সেক্ষেত্রে আপনি বললেন, আরেকবার একটু ক্লিয়ার করুন যে একজন সদ্যজাত বাচ্চার যক্ষা হয়েছে, তার বেসিক সিমটম গুলো কি হতে পারে, মানে কি দেখে বোঝা যেতে পারে যে? মুশকিল এইগুলো যেটা বললাম আপনাকে, সেখানে হাই রিস্ক অফ সাসপিশন নিয়ে পিডিয়াট্রিশিয়ানরা, যেমন আপনাকে বললাম, ওই এএফবি টেস্টিং করে, বা যদি মায়ের হয়েছে তাহলে বাচ্চার হচ্ছে কিনা এক্স রে করে দেখা হয়। এগুলো করে ওদেরকে সঠিক করতে হয়। এমনি ওপর বলতে পারবো না আপনাকে যে এই সিমটম হয়েছে বলে টিবি হয়েছে আচ্ছা। বাচ্চার, সেটা বলা যাবে না। মানে সেটা প্রাথমিকভাবে কিছু বোঝার লক্ষণ উপায় নেই, নেই। উপায় নেই। লক্ষণ, পরিষ্কার লক্ষণ আপনি বুঝতে পারবেন না। আচ্ছা, টিভির ক্ষেত্রে যেটা আমরা দেখি যে কোনো একটি স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে সেখান থেকে ওষুধ নিতে হয়, খোলা বাজারে সে ওষুধ আমরা পাই না। হুম। তো সেখানে রোগীর সঙ্গে তার বাড়ির পরিবার পরিজনের কেউ একজন যাচ্ছেন, সেখানে অনেক রোগী রয়েছেন এবং তার মধ্যে তিনি যাচ্ছেন যার এটি হয়নি, যক্ষা রোগ হয়নি। সেক্ষেত্রে কি প্রিকশন নিয়ে তাকে যেতে হবে? খুব ভালো প্রশ্ন, এটা খুবই ভালো। যেটা আমি বললাম আপনাকে তখনও, এই একটা অভ্যাস করে নেওয়া, যদি যক্ষা হয়েছে বা আপনি ক্রাউডেড জায়গায় যাচ্ছেন, একটা 3 প্লাই মাস্ক পরে সব সময় যাবেন। এই সব জায়গায় যেখানে গিয়ে আপনাকে একটা ভিড়ের মধ্যে বসতে হবে, বা একটা ধরুন কয়েক মিনিটের বেশি সময় লোকের মধ্যে থাকতে হবে, আর যেখানে অনেক বেশি এই ইনফেকশন হওয়ার রিস্ক আছে, সেখানে কিন্তু ডেফিনেটলি মাস্ক পরে যাওয়াটা বুদ্ধিমানের কাজ। মানে এই জার্মটা আমাদের মানে ইনহেল করেই ঢুকছে সব শরীরে? সময় নিঃশ্বাস প্রশ্বাসের মাধ্যমেই ঢুকছে। আচ্ছা। ফেসবুক লাইভে আপনাদের সঙ্গে সুদীপ্ত কল্পলাল, আরোগ্য নিয়ে প্রশ্ন এসছে। একজন শ্রোতা লিখেছেন যে হাঁটলে বা সিঁড়ি দিয়ে উঠলে শ্বাসকষ্ট বাড়ে, আমার কি ধরনের, মানে আমি ডাক্তারের কাছে বা যাওয়া বা আমার কি ধরনের চিকিৎসা বয়স বা কত প্রিকশন দরকার? বয়সের কথা লেখেনি উনি ওনার নামও লেখেননি, বয়স নাম উল্লেখ করেনি। তবে মনে হয় বয়স্কই হবে, মানে খুব বাচ্চারা হবে না আর কি। আপনি একটু দু ধরনের ক্ষেত্রেই সাজেস্ট করুন। না, কেননা দেখুন, আবার যেটা আপনাকে আমি তখনও বললাম, এই যে হাঁপানি বা
হাঁটতে গিয়ে শ্বাসকষ্ট হওয়া, এইগুলো কিন্তু শুধু সিমটম। এইটার অনেকগুলো কারণ হতে পারে। সেই কারণটা হার্ট থেকে জড়িত হতে পারে, রক্তশূন্যতা থেকে হতে পারে, ফুসফুস থেকে হতে পারে। সেটা কিন্তু ডাক্তারকে দেখিয়ে সেটা নিরাময় করাটাই বুদ্ধিমানের কাজ। আচ্ছা, একটা জিনিস মানে আমরা এটা আমাদের মনে হয় যে ধরুন কাশির সঙ্গে কফ এবং তার সঙ্গে রক্ত, এটা একটা প্রাথমিকভাবে ভয় দিয়ে দেয় যে নিশ্চয়ই টিভি বা এই ধরনের যক্ষা জাতীয় রোগ। মানে সেটা কি সব সময় তো এমনটা হয় না? মানে না। কাশির সঙ্গে রক্ত মানেই কি টিভি? না, সব থেকে আপনারা মানে আশ্চর্য হবে আপনার, সব থেকে কমন কারণ কাশির সঙ্গে রক্ত পড়া হচ্ছে কিন্তু স্মোকিং আর ব্রঙ্কাইটিস। আচ্ছা। এই যে লোকে ধূমপান করে, ধূমপান করে ব্রঙ্কাইটিস হয়ে সেটা থেকে বড় বড় করে একটা মুখে ব্লিডিং নিয়ে সব থেকে কমনলি আমাদের হাসপাতালে এই রুগীরা আসে। এই জন্যে ধূমপান হচ্ছে সবচেয়ে কমন। মুখ থেকে রক্ত পড়ার মানেই যে যক্ষা বা টিবি তা নয় কিন্তু, কিন্তু সেটা একটা প্রধান কারণ। কিন্তু তার মধ্যেও তার চেয়েও বেশি কমন হচ্ছে ধূমপান করে ব্রঙ্কাইটিস হয়ে মুখ থেকে রক্ত পড়া। মানে সেটা কি যক্ষার কারণ হতে পারে? মানে মেন না। মানে মুখ থেকে রক্ত পড়ার কারণ পেছনে ধূমপান বা এই হ্যাঁ। ধরনের ব্রঙ্কাইটিস হ্যাঁ। হতে পারে, সেটা যক্ষা নয়। যক্ষা সবসময় নয়। আচ্ছা, মানে যেটা সকলে ভাবে না যে মুখ থেকে রক্ত পড়া মানেই তার এর যক্ষা হয়ে গেছে, তা সেটা কিন্তু ভুল নয়। ধারণা। আচ্ছা, সিদ্ধার্থ মজুমদার বালি থেকে জানতে চাইছেন, হঠাৎ যদি শ্বাসকষ্ট হয় বাড়িতে প্রাথমিকভাবে কি করা উচিত? হঠাৎ শ্বাসকষ্ট কিসের জন্য হচ্ছে সেটাই হচ্ছে প্রশ্ন। যদি কারুর একটা অলরেডি জানা অসুখ আছে, ধরুন কারুর একটা অ্যাজমা আছে, তার হঠাৎ শ্বাসকষ্ট হয়, তাহলে যেটা এমার্জেন্সি ইনহেলার দেয়া আছে সেটা সঙ্গে সঙ্গে নিয়ে নেওয়া দরকার। কারুর যদি বয়স্ক লোক তার হঠাৎ শ্বাসকষ্ট হচ্ছে, তার কিন্তু বেশি সময় নষ্ট না করে ডাক্তার দেখানো উচিত। অনেক সময় হার্ট ফেলিয়ারের প্রথম লক্ষণ কিন্তু হঠাৎ শ্বাসকষ্ট হয়। আচ্ছা। এবং এইভাবেই আরো অনেক অসুখ হয় যেটার প্রথম লক্ষণ শুধু শ্বাসকষ্ট হতে পারে। অনেক সময় অনেক অ্যাসিডিটি হলেও শ্বাসকষ্ট প্রথম আচ্ছা, লক্ষণ হতে আচ্ছা। পারে। তাই জন্যে যদি সেটা আগের থেকে জানা অসুখ না থাকে, তাহলে কিন্তু অ্যাডভাইস নিয়ে নেওয়াটাই ভালো। তাহলে সেখানে কি প্রাথমিকভাবে প্রথমে অ্যাসিডিটির কোনো ওষুধ নিজে থেকে খাওয়া যায়? সব সময় নষ্ট না করা। আমি আপনাকে একটা এক্সাম্পল দিচ্ছি। এই ধরনের অ্যাডভাইস কেন সঠিক নয়। একজন আমার বন্ধু, তিনি হচ্ছেন ডাক্তার। তিনি ওনার নিজের বন্ধু কোথাও থেকে একটা বেড়াতে এসেছিলেন। তিনি একটা হোটেলে খেতে গিয়েছিলেন। ওখান থেকে উঠে আমার বন্ধুকে ফোন করে বললেন, আমার না একটু শ্বাসকষ্ট হচ্ছে। তো বললো, শ্বাসকষ্ট হচ্ছে? হ্যাঁ, একটু অ্যাসিডিটি হচ্ছে। বললো, অ্যাসিডিটির ওষুধটা খেয়ে নাও। খেয়ে নিয়ে বললো, আমার শ্বাসকষ্ট কমছে না। বললো, সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে যাও। জানেন কি হয়েছিল? তার একটা হার্ট অ্যাটাক হয়েছিল। সাডেন হার্ট অ্যাটাক হলে, অ্যাকিউট হার্ট ফেলিয়ারে প্রথম লক্ষণ শ্বাসকষ্ট হয়। এই জন্যে যদি আপনার কোনো অসুখ না থাকে, শ্বাসকষ্ট হচ্ছে আর নর্মাল কিছু করে ওটা কমছে না, ওটাকে কিন্তু নিয়ে বসে রাখবেন না। সঙ্গে সঙ্গে কাছাকাছি যে কোনো হাসপাতাল বা ডাক্তারকে অবশ্যই আগে দেখিয়ে নেবেন, কেন এটা অনেকটা গুরুতর ব্যাপার হতে পারে। সিদ্ধার্থবাবু, তাহলে আপনি শুনলেন, আপনার প্রশ্নের উত্তর আপনি নিশ্চয়ই পেয়ে গেছেন। যে প্রশ্নটি এসেছে, প্রশ্নটি করেছেন রেবা দাস কসবা থেকে। উনি লিখছেন, কলকাতার মতো শহরে বসবাস করলে ফুসফুস বাঁচাতে কি কি সাবধানতা নেওয়া উচিত? খুব ভালো প্রশ্ন। দেখুন, আমাদের চারিপাশে যা দূষণ আছে সেটা নিয়ে তো আমরা খুব একটা কিছু করতে পারবো না, কিন্তু যেখানে আমরা থাকি সেই জায়গাটাকে কিন্তু যতটা দূষণমুক্ত করতে পারবো সকলে মিলে যদি করি, তাহলে ওভারঅল দূষণটা কিন্তু কমবে। সেই জন্যে যতটা পারবেন গাছপালা বাড়ির কাছাকাছি রাখবেন। আপনি ছোট্ট ফ্ল্যাটে থাকলেও জানলায় কটা প্লান্ট লাগান। স্নেক প্লান্ট বলে একটা প্লান্ট হয় যেটা অনেক অক্সিজেন বানায়, খুব সহজেই পাওয়া যায়। গাছপালা লাগান। যতটা পারবেন আপনি বাড়িটাকে পরিষ্কার রাখার চেষ্টা করুন। জানেন সব থেকে বেশি অ্যালার্জি কিসে হয়? সেটা হচ্ছে ডাস্ট মাইটসে। ডাস্ট মাইটস কি? এগুলো হচ্ছে ছোট্ট ছোট্ট জীবাণু, যেগুলো আমাদের তুলোর মধ্যে, অনেক পুরনো বালিশ, অনেক পুরনো আমাদের তোষক, এগুলোর মধ্যে থাকে। তোষক বালিশ এগুলোকে মাঝে মাঝেই রোদ দেখান। আর চেষ্টা করুন যে ভারী ভারী পর্দা, মোটা মোটা বই যাতে ধুলো জমে সেগুলো কিন্তু সময় সময় মতন পরিষ্কার করা থাকে। তাতে কিন্তু বাড়িটা অনেকটা দূষণমুক্ত হবে। আর এবং অ্যালার্জি, বারে বারে সর্দি কাশি হওয়া, নাক থেকে জল ঝরা, যাদের বাড়িতে অ্যাজমাটিক
পেশেন্টরা থাকে, বারবার অ্যাজমা হওয়া, এগুলো কিন্তু অনেক কমবে। এবং যেটা বললাম, হেলদি লাইফস্টাইল, সেটা হচ্ছে হাঁটাহাঁটি করা আর ভালো পৌষ্টিক খাবার খাওয়া, এগুলো আপনি করতে পারেন। প্রিয়াঙ্কা পাল আমাদের ফেসবুক লাইভে প্রশ্ন পাঠিয়েছেন, লিখেছেন আমার মায়ের বিগত কয়েক বছর হাঁপানি আছে, ইনহেলার টানে আজ দীর্ঘদিন, এতে কি কোনো ক্ষতি হচ্ছে? না, যদি হাঁপানি থাকে আর ইনহেলার টানছে নিয়ে যদি ভালো আছেন, তাহলে উনি কিন্তু খুব ভালো কাজ করছেন। সময় সময় মতন কিন্তু লাং ফাংশন টেস্ট বলে, পালমোনারি ফাংশন টেস্ট বা স্পাইরোমেট্রি বলে পরীক্ষা হয়, সেটা নিজের ডাক্তারের আন্ডারে টেস্ট করে দেখতে থাকবেন যে সেটা স্টেবল আছে না নেই। যদি ওনার সত্যি হাঁপানি বা অ্যাজমা বা এয়ারওয়েজ ডিজিজ থাকে, ইনহেলারই সঠিক চিকিৎসা। রামকৃষ্ণ পাল প্রশ্ন পাঠিয়েছেন বেলঘরিয়া থেকে, লিখেছেন যে ফুসফুসের রোগ কি দীর্ঘমেয়াদী রোগ? ভবিষ্যতে কিভাবে নিয়মিত চেক আপ দরকার? ফুসফুসের অনেক রোগ দীর্ঘমেয়াদী রোগ, এবং সেগুলোকে কিন্তু সময় সময় মতন চিকিৎসা বা চেক আপের মধ্যে থাকতে হয়। কি ধরনের অসুখ তার উপরে ডিপেন্ড করে যে 3 মাসি 6 মাসি বা বছরে একবার চেক আপ করাতে হবে কিনা। ববিতা সাহা লিখছেন রথতলা থেকে। উনি যেটা লিখছেন যে ওনার ডাস্ট অ্যালার্জি রয়েছে এবং বাড়ির যখনই উনি ঝাড়া পোছা করেন, পর্দা টর্দা ঝাড়েন, ওনার কনস্ট্যান্ট হাঁচি হয়। এই যে তখন মানে খুব ট্রাবল হয় এবং নাক দিয়ে জল পড়ে এবং সেটা সারতে চায় না। সেক্ষেত্রে উনি কি প্রিকশন নিতে পারেন? এই যে একটু আগেই আমি বললাম, এই এই যে ডাস্ট অ্যালার্জিটা যেটা উনি বলছেন, এগুলো খুব সম্ভবত ওনার অ্যালার্জিক রাইনাইটিস। এই ডাস্ট মাইট থেকেই অ্যালার্জি সব থেকে কমনলি হয়। এই জন্য ঝাড়পোছ করার সময় মাস্ক পরে করাটাই বুদ্ধিমানের কাজ। আর সেক্ষেত্রে এটা কি কিউরেবল নাকি এটা নিয়েই থাকতে কন্ট্রোলেবল, হবে? এটাকে Controllable। কন্ট্রোলে রাখতে হয়। এর মেডিসিন আছে? হ্যাঁ। আচ্ছা। অরিন্দম মণ্ডল প্রশ্ন পাঠিয়েছেন, প্রশ্ন ফেসবুক লাইভে লিখেছেন, যদি বয়স্ক মানুষের শ্বাসকষ্ট হয় এটা কিসের সমস্যা? ডাক্তারবাবু বলছে গলায় অ্যাজমা হয়েছে। গলায় অ্যাজমা? হ্যাঁ, মানে ঠিক এই ধরনেরই প্রশ্ন। যদি বয়স্ক মানুষের শ্বাসকষ্ট হয় এটা কিসের সমস্যা? ডাক্তারবাবু বলছে গলায় অ্যাজমা হয়েছে। আমি ঠিক প্রশ্নটা বুঝতে পারিনি। গলায় অ্যাজমা ঠিক বুঝতে পারলাম না। অ্যাজমা তো ফুসফুস থেকে হয়, হুম। কিন্তু গলায় অ্যাজমা আমি কথাটা আগে শুনিনি কখনো। আর বয়স্ক মানুষের শ্বাসকষ্ট প্রসঙ্গে বলছে যে এটা এই যে একটু আগেই বললাম, হ্যাঁ, ওটা হ্যাঁ। শুধুমাত্র একটা সিমটম। কেন হয়েছে সেটা ডাক্তারবাবু দেখেই বুঝতে পারবেন। বেশ। আচ্ছা, ফুসফুসের যে বিভিন্ন রকম সমস্যা শুরু থেকেই, মানে ধরুন একদম সুস্থ মানুষ যাতে এই রোগের শিকার না হন, এমন কিছু ভ্যাকসিনের কথা বলে অনেকে, সেরকম কি কিছু ভ্যাকসিন নিয়ে নিজেকে? এটা আপনি যেভাবে প্রশ্নটা করলেন না, ওটা খুব ইম্পর্ট্যান্ট। এটাই আমাদের কাছে রুগীরা এসে বলে, আমি তো নিউমোনিয়ার ভ্যাকসিন নিয়েছিলাম, আমার নিউমোনিয়া কি করে হলো? ভ্যাকসিনগুলো কিন্তু কোনো অসুখকে প্রিভেন্ট করে না। হুম। ভ্যাকসিন যেটা করে সেটা হচ্ছে, এক ধরনের ব্যাকটেরিয়া থাকে, নিউমোকক্কাস ব্যাকটেরিয়া, যেটা সব থেকে কমন ব্যাকটেরিয়াল নিউমোনিয়া করে। সেটা যদি হয় তার এগেনস্টে প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয়, কিন্তু ইনফেকশন হবে না তা করে না। হুম। ঠিক সেভাবেই ইনফ্লুয়েঞ্জা, এক ধরনের ভাইরাস থাকে ইনফ্লুয়েঞ্জা, যেটার থেকে সব থেকে কমন ফুসফুসে বা আপার রেসপিরেটরি ইনফেকশন হয়। সেই ইনফেকশন যদি হয় প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয়, প্রিভেন্ট করে না অসুখ। বেশ। আর সেক্ষেত্রে এই ধরনের ফুসফুসের যে সমস্যাগুলো থাকছে, যদি ঠান্ডার জায়গায় বেড়াতে যায় বা যাওয়াটা কি তাদের পক্ষে নিরাপদ? যেতে গেলে অনেকগুলো অসুখ থাকে। ধরুন কারুর একটা অ্যাজমা আছে যেটা ঠান্ডাতে গেলে বেড়ে যায়, হুম। সেই ধরনের লোকজনের একটু অনেক বেশি সাবধানতা নিয়ে জায়গা চুজ করে যাওয়া দরকার। আদারওয়াইজ যদি আপনি হাঁটতে গিয়ে হাঁপাচ্ছেন না বা খুব সিভিয়ার সিওপিডি নেই, তখন সাবধানতা নিয়ে অবশ্যই যেতে পারেন, কিন্তু প্রত্যেকটা মানুষ আলাদা, নিজের ক্ষমতাটা বুঝেই যাওয়া উচিত। কিন্তু ফুসফুসের সমস্যা আছে বলে যে আপনি ঠান্ডার জায়গায় যেতে পারবেন না তা নয়। তা না। আচ্ছা, আমারই এক পরিচিত একবার এরকম বলেছিল যে এরকম তার অ্যাজমা বা এই ধরনের ফুসফুসের কোনো সমস্যা নেই, কিন্তু ওই পাহাড়ের একটা ঠান্ডা আরেকটু আপে যাওয়াতে তার কিন্তু একটু শ্বাসকষ্ট, এবং সে রীতিমতো ভীতি, মানে ভয় পেয়ে গেছিল যে শ্বাসকষ্ট হচ্ছিল, মানে উঠছে, মনে হচ্ছে যেন নিঃশ্বাসটা ঘন হয়ে যাচ্ছে, নাকি না হ্যাঁ। ব্রিদিং এর একটা প্রবলেম হচ্ছে। সেক্ষেত্রে কি মানে পরবর্তীতে যদি যায় কোনো প্রোটেকশন? দেখুন, স্পেশালি যদি কারুর খুব অ্যাডভান্স সিওপিডি থাকে, যার হাঁটতে গেলে অক্সিজেন ফল করে, সে যদি একটু উঁচু জায়গায় যায় যেখানে অক্সিজেন অলরেডি কম আছে, সেখানে কিন্তু সে কষ্ট পাবে। তাদের সেখানে যাওয়াটা অ্যাভয়েড করা উচিত। আচ্ছা,
কৃষ্ণা পাল লিখছেন আড়িয়াদহ থেকে, আমার বাড়িতে যিনি সহায়িকা তার যক্ষা হয়েছিল, সে এখনো ট্রিটমেন্টের মধ্যে রয়েছে, তাকে কি আমি কাজে রাখতে পারি? অবশ্যই রাখতে পারেন, যদি সে সঠিকভাবে চিকিৎসাটা নিচ্ছে এবং অন্তত 1 মাস থেকে 6 সপ্তাহ চিকিৎসা নিয়েছে, তাহলে অবশ্যই রাখতে পারেন। তার মধ্যে যদি সে কাজ করতে করতে যদি কাশছে বা কিছু, সেক্ষেত্রে কি কিছু সমস্যা হতে পারে? যেটা বললাম আপনাকে, যদি ইনফেকশন কারুর থাকে, ওপেন টিবি থাকে, যদি সেটা ড্রাগ রেজিস্ট্যান্ট টিবি না থাকে, কমন টিবি যদি থাকে, 1 মাস চিকিৎসা নেওয়ার পর তাদের ছোঁয়াচে ভাবটা অনেকটাই কমে যায়। সেই জন্যে আমরা নর্মালি বলি 1 মাসের বেশি যে চিকিৎসা নিয়েছে তার থেকে আরেকজনের ছড়ানোটা খুব আনকমন। মানে সহায়িকাকে তাহলে কাজে আবার রাখতে পারেন। বহাল করা যায়। হ্যাঁ। আচ্ছা। আচ্ছা, মন্টু পাল লিখছেন হচ্ছে বাঁশবেড়িয়া থেকে, লিখেছেন যে ফুসফুসের সমস্যায় ঠান্ডা খাবার কি সমস্যা বাড়ায়? না, সব ফুসফুসের খাবারে ঠান্ডার সমস্যা কিন্তু হয় না। কিছু কিছু অসুখ থাকে, যেটা বললাম আপনাকে, যদি কোল্ড অ্যালার্জি থাকে তাহলে হতে পারে। কারুর হয় ঠান্ডা খেলে পরে গলা ধরে যায়, তাদের হতে পারে, কিন্তু ঠান্ডা খেলে যে ফুসফুসের অসুখ হবে তা নয়। আচ্ছা, আমাদের প্রশ্ন পরপর এসে যাচ্ছে, কিন্তু ওই যে কোথাও একটুখানি প্রশ্নগুলোর আরেকজন বন্ধু পাঠিয়ে, যদিও এটা আমাদের খুব কমন প্রশ্ন, এটা আমরা জানি, এটা নিয়ে আলোচনা হয়েছে, লিখেছেন যে ফুসফুসের অসুখে ধূমপান কি তক্ষুনি বন্ধ করে দেওয়া উচিত? যেদিন বন্ধ করবেন সেদিনই নিজেকে আর নিজের পরিবারকে আরো সমৃদ্ধ খুশি করতে পারবেন, অনেকটা সুস্থ থাকতে পারবেন। যেদিন বন্ধ করবেন সেদিনই আপনার জন্য ভালো, অবশ্যই বন্ধ করে দিন। বন্ধ করে দেওয়া দরকার। এবং এটা তো একটা কমন ব্যাপার, মানে এটা ফুসফুসের সংক্রান্ত অসুখ নয়, মানে ধূমপান ব্যাপারটাই বোধহয় যে কোনো রোগকে আরো বেশি ছড়িয়ে দেয়, আরো বেশি বাড়িয়ে দেয়। হ্যাঁ, আমাকে যেমন অনেক পেশেন্ট এসে বলে, আমি তো 10টা খেতাম দিদি, এখন 1টা খাচ্ছি। যেটা ওদের আমার বলতে হয়, ধূমপান এমন একটা জিনিস যেখানে মডারেশন বলে কিছু নেই। অনেকে থাকে যারা 20টা 30টা 40টা খাচ্ছে, কিছু হচ্ছে না। অনেকে আছে যারা 1টা 2টো খেয়েছে কিন্তু পার্মানেন্ট ড্যামেজ হয়েছে। আর ধূমপান জড়িত ড্যামেজ কিন্তু কখনো আবার ফেরানো যায় না। সেই জন্য যেদিন বন্ধ করবেন সেদিন ভালো। আর বিষ, বেশিটাও বিষ, অল্পটাও বিষ, এই জন্য বিষটা না খাওয়াই ভালো। বিবেক দাস লিখছেন, কোথা থেকে লিখছেন লেখেননি, উনি লিখছেন সরকার বা স্বাস্থ্যকেন্দ্র থেকে কি যক্ষার বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা আছে? একেবারেই আচ্ছা, অবশ্যই আছে, এবং ওষুধগুলো খুবই ভালো, ওষুধগুলো একদম সঠিকভাবে। এবং আমি তো সকলকে বলি, আমার কাছে প্রাইভেট ক্লিনিকেও পেশেন্ট যারা আসে তাদের আমি সকলকেই কিন্তু আমাদের ন্যাশনাল টিউবারকুলোসিস এলিমিনেশন প্রোগ্রাম টিবি সেন্টারগুলোতেই পাঠাই, যেহেতু সরকার অনেক করছে আমাদের নাম্বার 1 ইনভেস্টিগেশন আর ফ্রি চিকিৎসা দেওয়ার, ওটার উপভোগ করাটা খুব দরকার। আচ্ছা, এই যে যক্ষা প্রতিরোধের টিকার ব্যাপারে একটু জানতে চেয়েছেন একজন, রমানাথ পাল, বেদিয়াপাড়া থেকে। এটা নিয়ে আমার মনে হয় আমরা কথা বলে নিয়েছি অলরেডি। উনি হয়তো শুনেননি। বাচ্চাদের দেয়া হয় যক্ষার প্রতিরোধ টিকা, কিন্তু যক্ষা থেকে প্রতিরোধ দেবে না। টিউবারকুলার মেনিনজাইটিসে 10 বছর কম বয়স বাচ্চাদেরকে অনেক সময় হেল্প করে। এই জন্যে ওটা অ্যাবসলিউটলি ইসেনশিয়াল পার্ট, যখনই একটা বাচ্চা হচ্ছে, অফ ইউনিভার্সাল ভ্যাকসিনেশন প্রোগ্রামে দিতেই হবে ওটা। আমাদের বন্ধুদেরকে আরো একবার জানাই যে আমাদের সময় কিন্তু ভীষণ কম, 9:44, এই 10:44 হয়ে গেছে ইতিমধ্যে। আর মাত্র 15 মিনিট আমরা থাকবো, কিন্তু তবুও তার মধ্যে প্রচুর প্রশ্ন আসছে। এবং আর সত্যি যে সমস্যাটা আমাদের একদম কমন সমস্যা, সেটা হচ্ছে ফুসফুস সমস্যা এবং যক্ষা নিয়ে নানান রকম অনেক সংশয় প্রশ্ন আমাদের মনে আছে। কাজে 9903059992 9903059992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে আপনার প্রশ্ন আমাদের জানাতে পারেন। আমরা ম্যাডামের থেকে সেই প্রশ্নের উত্তর আপনার কাছে পৌঁছে দিতে পারি। আচ্ছা, মণিদীপা সেন পাঠিয়েছে হুগলি থেকে, লিখেছেন যে যক্ষা হলে কোন কোন খাবার একেবারে এড়িয়ে চলা উচিত? যক্ষা হলে যেটা আমরা বলি, যেহেতু যেই ওষুধগুলো দেয়া হয় সেগুলো লিভারের ওপর অনেক চাপ দেয়, তাই ভাজাভুজি খাবার, অনেক বেশি তেলে ভাজা খাবার, অনেক রিচ খাবার, এইগুলো অ্যাভয়েড করতে হয়। সেছাড়া বাড়িতে সবাই যা খায় একই খাবার খাওয়া যেতে পারে, আলাদা করে কোনো খাবার খাওয়ার দরকার নেই, এক্সেপ্ট হাই প্রোটিন ডায়েট আমরা সব সময় বলি খেতে। বেশ,
এবং আমাদের বন্ধু আসলে প্রশ্ন দেখো, করেছেন? প্রশ্নগুলো এত ইয়ে করে লিখেছে, আচ্ছা। ইংলিশে লিখেছে, তুমি দেখো তো। সুবোধ দাশগুপ্ত, হুম। উনিও লেখেননি, কোথা থেকে লিখেছেন? হুম। উনি লিখছেন, অ্যাজমার ক্ষেত্রে কি ডিম, চিংড়ি মাছ, বেগুন এই খাবারগুলো সবসময় ত্যাগ করতে হবে, না মাঝে মধ্যে খাওয়া যায়? এটা ভালো প্রশ্ন। অ্যাজমা মানেই যে ওগুলোতে অ্যালার্জি তা নয়, হুম। কিন্তু অনেকের যেটা অ্যালার্জিক অ্যাজমা যাদের থাকে তাদের অনেক সময় চিংড়ি মাছ, কাঁকড়া এইগুলোর হুম। থেকে অ্যালার্জি থাকতে পারে। যাদের অলরেডি নোন অ্যালার্জি আছে তাদেরকেই আলাদা করে বন্ধ করতে হবে। অ্যাজমা হয়েছে বলে সকলেরই যে এগুলো বন্ধ করতে হবে তা নয়, মানে যাদের আছে তাদের ক্ষেত্রে বেড়ে হ্যাঁ, যেতে পারে। তাদের বেড়ে যেতে পারে। আচ্ছা। আর পর্যাপ্ত জলের কথা একজন লিখেছেন বন্ধু, যে জলটা মানে কিছু কিছু অসুখের ক্ষেত্রে বলছে একটা 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 লিমিটেড জল দরকার। সেক্ষেত্রে অ্যাজমা বা এই ধরনের যক্ষা, এই ধরনের রোগের ক্ষেত্রে কি কোনো রকম কোনো না, না। পরিমাপ আছে তাতে? না, কোনো পরিমাপ নেই। জলের কোনো নির্দিষ্ট না। পরিমাপ নেই, তাই তো? এছাড়াও তো নানান রকম প্রশ্ন করছে, এগুলো খুব কমন প্রশ্ন বলে আমি আবার নতুন করে করছি না, যেগুলো নিয়ে আলোচনা হয়েছে তার উত্তর আমরা পেয়ে পেয়ে গেছি। গেছি আমরা, যে কি কি টেস্ট করাতে হবে বা ইনহেলার বা ওষুধ লাগবে কিনা, এই ধরনের প্রশ্নগুলো বারবার করে হুম। আসছে আমাদের বন্ধুদের কাছ থেকে। সেগুলো আমরা সে প্রসঙ্গে যাব না, কিন্তু নতুন যদি কিছু প্রশ্ন থাকে অবশ্যই আরো একবার জানিয়ে দেখে নিচ্ছি। রাখছি। আজকে বিশ্ব যক্ষা দিবস। যক্ষা নিয়ে নানান রকম প্রশ্ন আপনাদের মধ্যে যদি থেকে থাকে তাহলে অবশ্যই জানাবেন। আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন পালমোনোলজিস্ট ডক্টর সুস্মিতা রায়চৌধুরী। শুধুমাত্র যক্ষা নয়, ফুসফুস সংক্রান্ত নানান রকম বিষয় নিয়েও কিন্তু আজকে আমাদের আলোচনা হচ্ছে। আপনারা চলে আসতে পারেন 9903059992 এই নাম্বারে। এছাড়াও ফেসবুক লাইভেও আমাদের বিভিন্ন বন্ধুরা প্রশ্ন করছেন, সেই সমস্ত প্রশ্নের উত্তরও আজকে কিন্তু দিদি দিচ্ছেন। কবিতা পাল বনহুগলি থেকে লিখছেন, আমাদের প্রত্যেকের একটি প্রচলিত ধারণা আছে যক্ষা মানেই এক ভয়ঙ্কর বা মারণ রোগ। দিদি, এটা কতটা সত্যি? কি কতটা মানে ইম্পর্টেন্ট প্রশ্ন সেটা দেখুন। এইটাই কিন্তু সকলে ভাবে, আর একদম উল্টোটাই সঠিক। কিন্তু যক্ষা কিন্তু মারণ রোগ আর নেই। তার কারণ হচ্ছে যক্ষা যদি সঠিক সময়েতে ডায়াগনোসিস হয়, সঠিকভাবে চিকিৎসা হয়, মানুষ কিন্তু একদম নর্মাল জীবন যাপন করতে পারে। এই জন্যে যক্ষাকে একেবারে ভয় পাওয়াটা ঠিক নয়, একদমই ঠিক নয়। এবং যখনই আপনার মনে হচ্ছে ওটাকে লোকাবেন না, সব থেকে বড় ব্যাপার হচ্ছে লোকাবেন না, আরো বেশি লোকজনকে জানাবেন যে যক্ষা আছে, যাতে তারা নিজেদেরকে বাঁচাতে পারে, যাতে ইনফেকশনটা না হয়। আর নিজের চিকিৎসাটা সঠিকভাবে করুন, একেবারে বুক বড় করে চিকিৎসাটা সঠিকভাবে করুন। এটা যে কোনো অন্য ইনফেকশনের মতন, শুধু চিকিৎসাটা একটু বেশি লম্বা চলে। আচ্ছা, আপনারা তো বিভিন্ন রকম মানে বিভিন্ন রোগীরা আপনার কাছে আসে এই যক্ষা সংক্রান্ত রোগ নিয়ে। তো আপনারা একটু বলুন যে এই যে এটা সম্পর্কে যে লোকের ভুল ধারণাটা আছে, সেটা কি ধরনের ভুল ধারণা, মানে কি ধরনের ব্যাপারগুলো তারা আপনাদের কাছে জানান, যেটা নিয়ে আপনারা মনে করেন যে এটা ঠিক নয়, মানে এটা সমাজের কাছে একটা ভুল বার্তা যাচ্ছে? দেখুন, সব থেকে বেশি যেটা কমন সেটা হচ্ছে একটু বয়স্ক লোকেরা, যারা ছোটবেলায় লোকজনকে যক্ষার জন্য মারা যেতে দেখেছে, তাদের মধ্যে যে ভীতিটা আছে সেটা কিন্তু ক্রমশ ক্রমশ এখনকার জেনারেশনে অনেকটা কম। কিন্তু এই যে ভাবা যে যক্ষা হয়েছে মানে আর আমি বাঁচবো না, এই জিনিসটা লোকের মনের থেকে বার করা তখনই হয় যখন ওরা আরেকজনকে দেখে যে যক্ষার চিকিৎসা করে সম্পূর্ণ ভালো আছে, তার যক্ষা জড়িত কোনো ব্যাপার রয়ে যায়নি চিকিৎসা করার পর। অনেকে থাকে মুখ থেকে রক্ত পড়ছে মানে এখন সারা জীবন আমাকে অনেকটা বসে থাকতে হবে, আমি আগের মতন কাজ করতে পারবো না। সেটা হয়তো কিছু ক্ষেত্রে যেখানে অনেকটা যক্ষা ছড়িয়ে গেছে ঠিক হতে পারে, কিন্তু 90% ক্ষেত্রে সেগুলোও সঠিক হয়ে যায়। সেই জন্যই আর কি এই ধরনের রুগীদের, আর প্লাস আরেকটা যেটা ওদের মনে হয় যে আমাদের যক্ষা হয়েছে মানে এরপর আর আমার শরীরটা আগের মতন ফিরবে না। সেটা ওদের বোঝানো যে সঠিকভাবে যদি আহারটা নেওয়া হয় আর চিকিৎসাটা করা হয়, আপনার শরীর আগের মতন আবার ফিরে যাবে। বেশ। আচ্ছা, বর্তমানে ভারতের দিকে যদি আমরা তাকাই, এই যে যক্ষার যে পরিস্থিতি, সেটা কতটা উদ্বেগজনক বা আদৌ কি উদ্বেগজনক? আমি যেটা আপনাকে বললাম, হুম। যে আমাদের যা আগে স্ট্যাটিস্টিক্স দেখাচ্ছে, হুম। গত 4 বছরে কিন্তু যক্ষার সংখ্যা কমছে। আচ্ছা। কিন্তু যেটা একটু চিন্তার বিষয় সেটা হচ্ছে ড্রাগ রেজিস্ট্যান্ট যক্ষা বাড়ছে। তার কারণ হচ্ছে মাঝপথে চিকিৎসা ছেড়ে দেওয়া আছে। মাঝপথে চিকিৎসা ছেড়ে দেওয়া। সেই কারণেই এই দিনটার আজকে এতটা গুরুত্ব,
এতটা গুরুত্বপূর্ণ দিন, যেখানে আমরা সকলে জানি যে এটা কিন্তু শুধুমাত্র একটা সরকার বা ডাক্তারের চিকিৎসা নয়, প্রত্যেককে এর মধ্যে পার্ট নিতে হবে, প্রত্যেককে অনেকটা দায়িত্ব নিয়ে নিজের চিকিৎসা সঠিকভাবে কমপ্লিট করা, তার চারিপাশে যাদের চিকিৎসা আছে তাদেরটা কমপ্লিট করাতে হেল্প করতে হবে। এটা কিন্তু আমার মনে হয় একটা সোশ্যাল দায়িত্ব সকলের। এটা অনেক সময় দেখা যায় যে বিয়ের ক্ষেত্রে কোনো মেয়ের একটি বাড়িতে বিয়ে ঠিক হয়েছে বা কিছু পাস্ট হিস্ট্রিতে কেউ একজন যক্ষায় মারা গেছেন, হয়তো তার শ্বশুরমশাই বা কেউ, সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে সেই বিয়ে ভেঙে দেওয়া হয়। এটা কতটা যুক্তিযুক্ত? একেবারেই যুক্তিযুক্ত নয়, একেবারেই যুক্তিযুক্ত না। আর ভালো খবর যেটা, এটা কিন্তু আগে অনেক বেশি দেখতাম আমরা, আজকাল কিন্তু সেটা অনেকটা কম দেখছি। তার কারণ হচ্ছে লোকে কিন্তু এখন অনেকটা জানতে পারছে যে যক্ষ্মা নিয়ে এতটা ভয় পাওয়ার প্রয়োজন নেই, আরও অনেক উন্নতি হওয়ার দরকার। আর এই আপনাদের প্রোগ্রামের মাধ্যমে বলে দেওয়া যে এটা কিন্তু একেবারেই ভুল ধারণা। যক্ষ্মা সম্পূর্ণভাবে ভালো হয়ে যাওয়া ইনফেকশন, যে কোনো অন্য ইনফেকশনের মতন। সেজন্য এটা নিয়ে এই ভুলভ্রান্তি ছড়াবেন না। মানে সেটা বিবাহ পূর্ববর্তী আমরা বিভিন্ন রকম যে টেস্টের কথা বলি, টেস্টে যদি যক্ষা ধরাও পড়ে তাহলেও একজন মানে এই বৈবাহিক সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যেতে পারে সম্পূর্ণভাবে মানে ভবিষ্যৎ প্রজন্মের ক্ষেত্রে কোনো কোনো রকম কোনো না, প্রভাব পড়বে না। প্রভাব পড়বে না। না। বেশ, আমাদের সময় একদম তত্তর করে এগিয়ে যাচ্ছে, রাত 10:52 হয়ে গেছে। আমরা 11টা পর্যন্ত আছি। আজ বিশ্ব যক্ষ্মা দিবস। যক্ষ্মা নিয়ে সত্যি নানান রকম প্রশ্ন আপনারা করছেন, যেটা কিন্তু আমাদের নানানভাবে আমাদেরকেও সমৃদ্ধ করছে, কারণ এমন কিছু প্রশ্ন আপনারা নিয়ে আসছেন যেটা আমাদেরকে সত্যি অন্যভাবে একটু ভাবাচ্ছে যে কিভাবে আমরা এই বিষয়টাকে নিয়ে যে সংশয় বা যে ভীতিটা এতদিন ধরে কাজ করছিল সেটা থেকে আমরা কিভাবে মুক্ত হতে আর পারি। আমাদের বিশ্ব যক্ষা দিবস 2026-এর যে থিম বা প্রতিপাদ্য, সেটাও ভারী চমৎকার। ইয়েস, উই ক্যান এন্ড টিবি। এটাও একটা মানে ভীষণ পজিটিভ একটা থিম। তো সময় কমে এসছে, দেখে নি আর কি প্রশ্ন তো এসছে। এসছে এখানে, কিন্তু একটা মিনিট। আচ্ছা, এখানে লিখেছেন যে নমস্কার ম্যাডাম, কে লিখেছে আগে দেখি। সপ্তর্ষি মজুমদার বরানগর থেকে লিখেছেন যে নমস্কার ম্যাডাম, আমি একজন ছাত্র, বয়স 25। সম্প্রতি আমার চিকেন পক্স হয়েছিল। গত সপ্তাহে ডাক্তারবাবুর নির্দেশ মতো আমি বাইরে বেরোবার সম্মতি পাই। আমার র্যাশ উঠে সুস্থ হয়েছি, কিন্তু নাক বন্ধ হয়ে যাচ্ছে। নাক ঝাড়লে সর্দির সঙ্গে জমাট বাঁধা রক্ত বেরোচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে। এখন অবশ্য রক্ত বেরোচ্ছে না, শুধু সর্দি বেরোচ্ছে। খাবার খাওয়ার সময় শ্বাসকষ্টটা বেশি হচ্ছে। আমার কি করণীয়, যদি দয়া করে একটু বলেন উপকৃত হব। আমার নমস্কার নেবেন। সপ্তর্ষি মজুমদার, বরানগর। হ্যাঁ, সপ্তর্ষি নিশ্চয়ই চিকেন পক্স থেকে অনেকটা বেটার আছেন, কিন্তু চিকেন পক্স হওয়ার পর ফুসফুসে কিন্তু অনেক সময় কিছু কমপ্লিকেশনস থাকতে পারে। শ্বাসকষ্ট যদি পারসিস্ট করছে তাহলে কিন্তু অবশ্যই একজন ভালো ফুসফুস রোগ বিশেষজ্ঞকে দেখিয়ে নিতে হবে, যে চিকেন পক্সের জন্য লাংসে কোনো ইনফেকশন বা জল জমা হয়েছে কিনা সেটা যদি শ্বাসকষ্ট হচ্ছে অবশ্যই দেখিয়ে নেওয়া দরকার ওর। অবশ্যই এই পরামর্শটা আপনার কাজে লাগবে। অনেকে ব্যক্তিগত কন্ট্যাক্ট নাম্বার চেয়েছেন, সেটা এভাবে আমাদের এই মাধ্যম মারফত দেওয়াটা সম্ভব নয়। আপনি অবশ্যই অন্যভাবে যোগাযোগ করে নিতে পারেন। এছাড়া আর কোনো প্রশ্ন আমাদের টেক্সট মেসেজে কেউ করেছে কিনা একবার দেখে নিই। অমলেন্দু আদক মশাট হুগলি থেকে লিখছেন, আমার টিবি হয়েছে, 2 মাস ওষুধ খেয়ে বন্ধ করে দিই, কারণ দমের কষ্ট এবং ব্যথা বাড়ছিল। আবার ওষুধ খেতে হচ্ছে, এবার কাশি হচ্ছে এবং মুখ দিয়ে রক্ত উঠছে, অনেকটা দম বন্ধ হয়ে যাচ্ছে। তো উনি মানে ওনার প্রশ্নটা কি? ওনার প্রশ্ন কিছুই না, উনি ফোন নাম্বার চাইছেন ম্যাডামের। আচ্ছা, এই ক্ষেত্রে ফোন নাম্বার তো সরাসরি আমরা বললাম না, এই মাধ্যম থেকে দেওয়াটা আমাদের পক্ষে সম্ভব নয়। কিন্তু এক্ষেত্রে উনি কিভাবে চিকিৎসাতে চিকিৎসা কিন্তু মানে ফুসফুস রোগী যিনি ওনার পালমোনোলজিস্ট আছেন, ওনার কাছে কিন্তু অবশ্যই ফিরে যান। মেক শিওর যে চিকিৎসাটা সঠিকভাবে হচ্ছে, কোনো নতুন কমপ্লিকেশন অ্যারাইজ করছে কিনা। আর মুখ থেকে যদি রক্ত পড়ছে সেটার জন্য কিছু স্টেপস নিতে হবে, সেটা ওনার পালমোনোলজিস্ট ওনাকে ডেফিনেটলি গাইড করবেন। আচ্ছা, হাওড়া থেকে রঞ্জন লিখছেন, মায়ের যদি টিবি থাকে সেক্ষেত্রে
ব্রেস্ট ফিড কি করানো চলে? হ্যাঁ, অবশ্যই করানো চলে। সেটা গাইনিকোলজিস্টরা আর পিডিয়াট্রিশিয়ানরা সঠিকভাবে বুঝিয়ে দেন কিভাবে করতে হবে, কোন সময়টা করাতে হবে। বেশ। আমরা সময়ের একবারে শেষের দিকে চলে এসেছি। প্রশ্ন আর কেউ কিছু নিয়ে এসেছে কিনা আমরা একবার শেষ মুহূর্তে দেখে নেব, হুম, কারণ সময় একদমই আর নেই। আমাদের শেষ যেতে হবে দিদির কাছে শেষ প্রশ্ন নিয়ে, কিন্তু তার আগে অন্য কোনো প্রশ্ন আছে কিনা আমরা একবার দেখে নেব। পুরনো প্রশ্নগুলো রয়েছে, নতুন করে কিছু প্রশ্ন আমরা পাচ্ছি না। এই মুহূর্তে তাহলে দিদির কাছে আমরা একটা প্রশ্ন রাখছি যে আজকের এই ওয়ার্ল্ড টিউবারকুলোসিস ডেতে মানে আমাদের যারা শ্রোতা রয়েছেন তাদের কাছে আপনার পক্ষ থেকে ডক্টর সুস্মিতা রায়চৌধুরী পালমোনোলজিস্টের পক্ষ থেকে কি বার্তা? আমার একটাই বার্তা যে টিবি কিন্তু খারাপ রোগ নয়। টিবি যদি সঠিকভাবে সঠিক সময় ডায়াগনোসিস করা হয়, চিকিৎসা করা হয়, এটা সম্পূর্ণ কিউরেবল রোগ। এটাকে ভয় পাবেন না। এগিয়ে আসুন, ডায়াগনোসিসটা করান, সঠিক সময় চিকিৎসা করান, যাতে কমপ্লিকেশন কমে, যাতে আপনি সুস্থ থাকতে পারেন, আপনার চারিপাশের মানুষ সুস্থ থাকতে পারে এবং এই অসুখটা কম ছড়ায়। অ্যান্ড ইয়েস, দ্যাট ইজ দি অনলি ওয়ে all of us can end TB together. সেক্ষেত্রে মানে একটু যে ভয়ভীতি যেটা কাজ করে, আপনি আজকে এত সুন্দর করে বার্তাটা দিলেন, সেটা তো অবশ্যই আমাদের যারা শ্রোতারা রয়েছেন তাদের কাছে সহজ হয়ে দাঁড়ালো। কিন্তু তবুও যে ভীতিটা কাজ করে, সেক্ষেত্রে কি কোনো সাইকোলজিস্ট বা মনোবিদদের কাছে যাওয়াটা দরকার হতে পারে? যদি আপনার সব থেকে সহজ হচ্ছে যেই ডাক্তারবাবু আপনার চিকিৎসা করছেন তার সঙ্গে কথা বলুন। যে ডাক্তারবাবু বা আপনারা যদি এনটিইপি সেন্টারে যাচ্ছেন, ওখানে যে স্টাফরা আছে তারা কিন্তু লক্ষ লক্ষ লোককে ভালো হতে দেখছেন। তারা আপনাকে কখনো ভুল বার্তা দেবেন না। তাদের সঙ্গে কথা বলুন। তা সত্ত্বেও যদি একটা ডিপ্রেশন থাকে, অবশ্যই একজন সাইকোলজিস্টের কাছে গিয়ে আপনারা কিছুটা মন্তব্য নিজে রাখতে পারেন, অ্যান্ড দে ক্যান হেল্প গাইড ইউ যে কেন ডিপ্রেসড হবেন না, কেন এটা ডিপ্রেসড হওয়ার রোগ নয়। বেশ। আজকে আমরা সময় আমাদের কাছে একদম শেষের ঘড়ির কাঁটা, দিকে চলে একদমই তাই, এসেছি। ঘড়ির কাঁটা বলছে রাত 10:58 হয়ে গেছে। আমরা অবশ্যই আপনাদের কাছ থেকে বহু প্রশ্ন পেলাম, যেটা আমাদের সত্যি সমৃদ্ধ করলো, অন্য শ্রোতা বন্ধুদেরও সেই প্রশ্ন অবশ্যই কাজে লাগলো। এবং আজকের মতো আমরা দিদিকে, আমাদের মধ্যে উপস্থিত ছিলেন ডক্টর সুস্মিতা রায়চৌধুরী, পালমোনোলজিস্ট। থাকুন, আজকের মতো ধন্যবাদ। নমস্কার।